অরূপ খুন হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় তাকে অভিক, মৌ, শ্যাম, চঞ্চল বা বাসুর মধ্যে কেউ মারেনি। তবে তবে অরূপকে মারল কে? একটু অপেক্ষা করুন, ক্রমশ প্রকাশ্য। আপনারা শুনছেন সুশান্ত সাহার লেখা সাপ সিঁড়ির রহস্যভেদ। যারা আমাদের আগের গল্প সাপ সিঁড়ি শোনেননি তারা গল্পটি শুনে নেবেন। আশা করি সাপ সিঁড়ি গল্পটি আপনাদের ভালো লাগবে এবং এই গল্পটি আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। সাপ সিঁড়ি গল্পের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। গল্পটি পরিচালনা করেছেন সুশান্ত সাহা। সাউন্ড ডেভেলপ, এফেক্টস এবং মিউজিক ওম অর্ঘ। পোস্টার ডিজাইন করেছেন অর্ঘ কুসুম চক্রবর্তী। অভিনয় করেছেন অজয়, সুব্রত বাসু, অভিক, গৌতম শিকারী, মৌ, শ্রাবণী মৈত্র, শ্যাম এবং রঘুবীর, চঞ্চল কুমার, বাবলি, শতরূপা চক্রবর্তী, রানী, অনুরাধা দে, অপর্ণা, স্বর্ণালী মৈত্র, অঞ্জন, অর্ঘকুসুম চক্রবর্তী, ফটিক, অমিত ও অন্যান্য চরিত্রে সুশান্ত। শুরু করছি আজকের গল্প সুশান্ত সাহার লেখা সাপ সিঁড়ির রহস্যভেদ। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ইন্সপেক্টর অজয় প্রমাণ সহিত বাসুকে জেলে ঢুকিয়েছে, কিন্তু সে মোটেও স্যাটিসফাই না। তার বারবার মনে হতে থাকে বাসু খুনি না, আসল খুনি অন্য কেউ। সে কদিনের ছুটি নিয়ে তার গ্রামের বাড়ি বসিরহাটে এসেছে, কিন্তু মনে শান্তি নেই। তার শুধু মনে হচ্ছে সে একজন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দিয়েছে। তাই সে ফটিকদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ফটিক এবং অমিতের বাড়িতে এসেছে দেখা করতে। বুঝলেন ফটিক বাবু, আমার মন বলছে বাসু খুন করেনি, বাসুকে ফাঁসানো হয়েছে। আপনার এমন মনে হওয়ার কারণ কি? অনেক থানায় আমার ট্রান্সফার হয়েছে, অন্যান্য কেস ছাড়া অনেক খুনের আমি বিহিত করেছি, কিন্তু এই কেসটা আমার মন বলছে আসল আসামিকে আমি ধরতে পারি। তবে সম্পূর্ণ তদন্ত না করে চার্জশিট দিলেন কেন? যে যখন প্রমাণ পেয়েছি তাতে বাসু নামের লোকটাই দোষী সাব্যস্ত হচ্ছে, তাই ফাইনাল চার্জশিট দিতে বাধ্য হয়েছি। কেস যখন ক্লোজ করে ফেলেছেন তবে এটাকে নিয়ে আবার মাথা ঘামাচ্ছেন কেন? এই যে আগে বললাম, আমার মনে হচ্ছে আসল আসামিকে আমি ধরতে পারি। আপনার কি মনে হচ্ছে আসল খুনি কে? মুশকিল হচ্ছে যে ব্যক্তিকে আমি সন্দেহ করছি খুনের সময় সেই ব্যক্তি আর আমি একসাথে তার বাড়িতে ছিলাম, কিন্তু যখনই কেসটা নিয়ে ভাবছি তখনই আমার মনে হচ্ছে ওই অবিকবাবুই অরূপকে খুন করেছে অথবা কাউকে দিয়ে করিয়েছে। মজার কথা, লোকটা আমাকে সব জানিয়েছে, কিন্তু আমি বুঝিনি। বলতে পারেন লোকটা আমার সাথে সাপ সিঁড়ি মতো খেলছে। যখনই অবিকবাবুকে সন্দেহ করলাম তখনই উনার ওপর কেউ গুলি চালালো, অতএব সন্দেহ সরে গেল অন্যদিকে। অজয়বাবু, আপনি আমাদের পুরো ঘটনাটা একটু সংক্ষেপে বলুন, তাতে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে। বেশ, তাই বলছি। একদিন আমার সাথে আলাপ হয় অবিকবাবুর। অবিক ওখানকার ধনী মানুষদের মধ্যে একজন। অবিক প্রায় আমাকে ওনার বাংলোতে ইনভাইট করত। আমার কাজ না থাকলে সন্ধ্যে নাগাদ পৌঁছে যেতাম অবিকবাবুর বাড়ি। একদিন সন্ধ্যের সময় অবিক আর আমি আড্ডা মারছি। হঠাৎ মনে হলো ভদ্রলোকের এত টাকা, এত সম্পত্তি, কিন্তু অবিবাহিত। তাই তাকে অবিবাহিত থাকার কারণ জিজ্ঞাসা করলাম।
তখন উনি ওনার প্রেমের গল্প আমাকে শোনালো আর অবিবাহিত থাকার কারণ জানালো। পরের দিন সকাল 8:45 নাগাদ সাব ইন্সপেক্টর রঘুবীর আমাকে ফোন করে, জানায় ওই এলাকার একটা রিসর্টে ঘুরতে আসা ব্যক্তি খুন হয়েছে। আমি তখনই খুনের স্পটে পৌঁছে যাই এবং গিয়ে জানতে পারি যিনি খুন হয়েছেন সেই লোকটি অভিকবাবুর এক্স লাভার মৌয়ের দাদা, যিনি অভিকবাবুর প্রেম ভাঙানোর প্রধান ব্যক্তি। এরপর আলাপ হয় বাসু, চঞ্চল, বাবলির সাথে। বাসুকে দিয়ে অরূপ আর ওর মা অভিক আর মৌয়ের প্রেমে ভাঙন ধরিয়েছিল। চঞ্চল হচ্ছে মৌয়ের হাজবেন্ড আর বাবলি অরূপের মিসেস। অভিকবাবু তার প্রেমের গল্প বলতে গিয়ে যে লোকেদের নাম বলেছিল তাদের মধ্যে মৃত ব্যক্তিকে যদি ধরে নিই, তবে ধরে নিন 3 জনই ওখানে উপস্থিত ছিল। তখনই আপনার মনে হলো অভিকবাবুই খুন করেছে? ঠিক তখনই যে মনে হয়েছে তা নয়, কিন্তু পরে যখন কেসটা নিয়ে ভাবতে শুরু করলাম তখন মনে হলো অভিকই অরূপকে খুন করেছে। এরপর আমি অভিককে আসামি ভেবে কেস এগোনোর প্ল্যান করতে শুরু করলাম। আর তখনই খবর পেলাম অভিকের ওপর কেউ গুলি চালিয়েছে। এরপর আপনার সন্দেহ অভিকের দিক দিয়ে ঘুরে যায়? হ্যাঁ, আসলে তখন ভাবলাম অভিকবাবু যদি খুনি হয়ে থাকে তবে ওনার ওপর কেউ গুলি চালাবে কেন? অতএব যে রূপের খুন করেছে সেই অভিককে মারতে চাইছে। হ্যাঁ, ওই মুহূর্তে এটা ভাবা স্বাভাবিক। তারপর কাকে সন্দেহ করে এগোলেন? চঞ্চল এবং বাসু, কারণ অরূপ এদের দুজনের কাছেই টাকা পেত। তাছাড়া বাসুর বউয়ের সাথে অরূপের নাকি অবৈধ সম্পর্ক ছিল, অতএব খুন করার চান্স বেশি বাসু। তাছাড়া অরূপকে যে খুন করেছে তার জুতোর ছাপের সাথে বাসুর জুতোর ছাপ মিলে গেছিল। এরই মধ্যে অভিকের ওপর যে গুলি চালিয়েছিল সে ধরা পড়ে। তার নাম বাবু। সম্পর্কে বাবু বাসুর নিজের ভাই। বাবুকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানতে পারি যে অভিককে মারতে নাকি কেউ তাকে সুপারি দিয়েছিল আর সাবধান করে দিয়েছিল যে অভিককে প্রাণে না মারতে। বাবুকে কে সুপারি দিয়েছিল সেটা জানতে পারিনি। বাবুকে নাকি কোনো পাবলিক বুথ থেকে ফোন করে অভিককে মারার অফার করেছিল। বাবু রাজি হলে বাবুর কথা মতন গিয়ে তিনি টাকা রেখে আসেন। কিন্তু কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর বাবু আবার নিজেই স্বীকার করে যে সে নিজেই প্রতিশোধ নেওয়ার জন্য অভিককে মারতে চেয়েছিল। কিসের প্রতিশোধ? বাবু একটা ডেড বডিকে রেপ করতে গিয়ে অভিকের কাছে ধরা পড়ে গেছিল। তখন অভিক বাবুর নামে পুলিশ কমপ্লেন করে। তারপর বাবুর জেল হয়। আপনি বলছেন যেদিন বা যখন অরূপ খুন হয়েছে তখন অভিক আর আপনি একসাথে ছিলেন। সেকেন্ডলি হচ্ছে অরূপ, চঞ্চল এবং বাসু দুজনের কাছেই টাকা পেত এবং আপনি খবর পেয়েছেন বাসুর বউয়ের সাথে অরূপের অবৈধ সম্পর্ক ছিল। তাছাড়া খুনের স্পটে বাসুর জুতোর ছাপ পাওয়া গেছে। হ্যাঁ, সেটাই। যখন অরূপের ডেড বডি পাওয়া গেল তখন কি বাসু আপনার সাথে ছিল? হ্যাঁ, ছিল। তবে তখনই তার জুতোর ছাপ ওখানে পড়েছে? না না, তখন বাসুর চটি পড়েছিল। বাসুর জুতোর ছাপ যখন ওখানে পেলেন তখন বাসুকে জিজ্ঞাসা করেননি তার জুতোর ছাপ ওখানে এলো কি করে? সেটা করতে হয়নি, কারণ তার আগেই খবর পেয়েছিলাম বাসুর জুতো নাকি হারিয়ে গেছে। জুতো জোড়া পেলেন কোথা থেকে? রিসর্টে ফেলে গেছিল। আপনি আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আপনি বললেন আপনি জিজ্ঞাসা করার পরে অভিক আপনাকে ওর প্রেমের গল্প শোনায় এবং অবিবাহিত থাকার কারণ জানায়। হ্যাঁ, আমি তাকে নিজে থেকেই জিজ্ঞাসা করেছিলাম। অতএব অভিকবাবু নিজে থেকে আপনাকে বলেনি। আচ্ছা, খুনটা কোথায় হয়েছিল? রিসর্ট থেকে একটু দূরে একটা চা বাগানে। আর সেই চা বাগানটা অভিকবাবুর। অভিকবাবুর বাগানে যখন লাশ পাওয়া গেল তখন আপনি অভিককে কিছু জিজ্ঞাসা করেননি? জিজ্ঞাসা করার মতন কিছু ছিল না। তবু সাব ইন্সপেক্টর রঘুবীর যখন অভিককে ডাকতে চাইল
আমি তাকে বারণ করিনি। অভিকবাবু এসেছিল। আমি আবার মৌদের সাথে অবিকের আলাপও করিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখলাম দুজন দুজনকে না চেনার ভান করলো। অরূপ চঞ্চলের কাছে কত টাকা পেত? 15 লাখ। 15 লাখ মানে তো অনেক টাকা। তাই তো চঞ্চলকে সন্দেহের ঊর্ধ্বে রাখা যায়নি। অবশ্য ওকে খুনি ভাবতে একটু অসুবিধে হচ্ছিল। কেন? কিসের অসুবিধে? চঞ্চলের বোন অরূপের বউ হয়, আবার অরূপের বোন চঞ্চলের মিসেস। তো চঞ্চল শুধু টাকা ফেরত দিতে হবে বলে নিজের বোনকে বিধবা বানাবে, এটা ভাবতে একটু অসুবিধে হচ্ছিল। বাসু এখন জেলে, তাই তো? হ্যাঁ। চঞ্চল এখন কোথায়? দেখুন, আপনাকে বলাই হয়নি, বাসু আর চঞ্চল একদিন চঞ্চলের বাড়িতে মদের আসর বসিয়েছিল, আর সেদিনই বাসু চঞ্চলের মদে বিষ মিশিয়ে চঞ্চলকে মেরে ফেলে। বাসু চঞ্চলকে মারলো কেন? এটাই আমার প্রশ্ন, বাসু কেন চঞ্চলকে মারবে? শুনেছিলাম চঞ্চল আর বাসুর মধ্যে একটা শারীরিক সম্পর্ক ছিল, মানে ধরে নিতে পারেন ভালোবাসার সম্পর্ক। বাসু যে চঞ্চলের মদে বিষ মিশিয়েছে এই খবর আপনাকে কে দিয়েছিল? মৌ ফোন করেছিল। বাসু নাকি তাকেও মারতে চেয়েছিল। মৌ কোনো রকমে পালিয়ে এসে বাসুকে ঘরে আটকে রাখে। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে বাসুর কাছে যে কেবেলের সরু তার পাওয়া গেছে, সেটা দিয়ে অরূপকে খুন করা হয়েছিল। মৌ এখন কোথায়? শুনেছি বেশিরভাগ সময় মৌ এখন অভিকের বাড়িতেই থাকে। তার মানে মৌ আর অভিকের যোগাযোগ ছিল? আগে যোগাযোগ ছিল না। আমি অভিকবাবুর থেকে পারমিশন নিয়ে মৌকে অভিকবাবুর নাম্বার দিই, তারপর থেকে ওদের মধ্যে আবার নতুন করে যোগাযোগ শুরু হয়। সেটা কবে থেকে? অভিকবাবুর ওপর গুলি চলার কিছুদিন পরে অভিকবাবুর বডিগার্ড কাম ড্রাইভার শ্যামদা জানায় যে গুলি চালক ব্যক্তিকে সে মনে রেখেছে। আমি তখন শ্যামদার কথা মতন ছবি আঁকাই এবং সেই ছবি অন্যান্য থানায় পাঠানো হয়। এছাড়া আমি সাব ইন্সপেক্টর রঘুবীরকে বলি অরূপের বউ বাবলি আর মৌয়ের হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে। ছবি দেখার পরে মৌ বাবুকে চিনতে পারে, তখন সে আমাকে ফোন করে বাবুর সম্বন্ধে জানায়। এরপরে কথাবার্তার মধ্যে সে আমার কাছ থেকে অভিকের মোবাইল নাম্বার চায়। অবশ্য সেদিন আমি দিইনি, পরে অভিকবাবুর থেকে পারমিশন নিয়ে মৌয়ের হোয়াটসঅ্যাপে অভিকের নাম্বার পাঠিয়ে দিয়েছিলাম। তারপর থেকে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। আপনি বললেন শ্যাম অভিকের বডিগার্ড কাম ড্রাইভার, তাই তো? শ্যামদা অভিকের শুধু বডিগার্ড এবং ড্রাইভার না, বলতে পারেন বাড়ির সব কাজকর্ম উনি দেখেন। তার মানে যা দাঁড়ালো, অভিককে আপনি জিজ্ঞাসা করার পরে অভিক আপনাকে তার প্রেমের গল্প শোনায়। 2, মৌকে আপনি অভিকের মোবাইল নাম্বার দেন। 3, শ্যাম আপনাকে অভিকের গুলি চালকের চেহারা বলে ছবি আঁকতে সাহায্য করে। 4, মৌ আপনাকে ফোন করে জানায় তার হাজব্যান্ডকে বাসু মদে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলেছে। 5, বাবু আপনাকে প্রথমে জানিয়েছে যে ওকে কেউ সুপুরি দিয়েছিল, পরে সে নিজে স্বীকার করে যে অভিককে সে নিজেই গুলি করে মারার চেষ্টা করে। কি সব ঠিক বললাম তো? হ্যাঁ, এগুলোই ঘটেছে। আপনার কি মনে হয় বাসু যদি খুনি না হয় তবে আসল খুনি কে? অভিকই অরূপকে মেরেছে। আর চঞ্চলকে কে মারলো? সম্ভবত মৌ চঞ্চলকে মেরেছে। তার মানে আপনি বলতে চাইছেন অভিক আর মৌ মিলে অরূপ ও চঞ্চলকে খুন করেছে এবং বাসুকে এই দুটো খুনের আসামি বানিয়ে ফাঁসিয়েছে। ঠিক তাই। কিন্তু একটা কথা বুঝছি না, আপনি জিজ্ঞাসা করার পরে অভিক তার প্রেমের গল্প শোনালো। তাছাড়া খুনের সময় অভিক আপনার সাথে ছিল। মৌকে আপনি অভিকের মোবাইল নাম্বার দিলেন, তারপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হলো, ধরে নিলাম দেখাও হলো। তার মানে সব কিছু করলেন আপনি। তবু আপনি অভিককে খুনি কেন ভাবছেন না? ওনার মন বলছে, এবং হয়তো ওনার মন ঠিকই বলছে। অভিকবাবু চালাক লোক, অজয়বাবুকে জানিয়ে খেলেছেন। উনি যদি সেদিন অভিকের
প্রেম কাহিনী না শুনতে চাইতেন, হয়তো পরে অভিকবাবু নিজে থেকেই শোনাতেন। এক কথায় বলতে গেলে অভিক অজয়বাবুকে সামনে রেখে বদলা নিয়েছে আর তার ভালোবাসার মৌকে ফিরিয়ে এনেছে। আর যখনই বুঝেছে ইন্সপেক্টর অজয় অভিককে সন্দেহ করতে পারে, তখনই মৌ বা অভিক অথবা শ্যাম গলা পাল্টে বাবুকে সুপারি দিয়েছে অভিকের উপর গুলি চালাতে। হতে পারে, না হলে অভিককে প্রাণে মারতে বারণ করবে কেন? আর খুনের সময় অভিক অজয়বাবুর সাথে ছিল, শ্যাম তো ছিল না। অভিক আর অজয় যখন আড্ডা মারছিল ততক্ষণে শ্যাম হয়তো অরূপকে খুন করে ফিরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। আমি তো শ্যামের কথা ভাবিনি। আপনারা ঠিক ধরেছেন, অভিক শ্যামকে দিয়েই অরূপকে খুন করেছে। তবে তো হয়েই গেল। যান, প্রমাণ জড়ো করতে শুরু করুন। ব্যাপারটা এত সোজা নয়। আমি অভিককে যতবারই সন্দেহ করে মইতে উঠেছি, তখনই কিছু প্ল্যান করে আমাকে সাপের মুখে ফেলে আবার নিচে নেমে এসছে। এই খুনের বিহিত করতে গেলে আপনাদের সাহায্য লাগবে, আর তাই জন্যই আপনাদের কাছে আসা। কিন্তু আমরা আপনাকে কিভাবে সাহায্য করব? এই কাজ আপনাদের অথবা আপনাদের সিআইডি ডিপার্টমেন্টের। আমি জানি, তবুও আপনাদের সাহায্য চাইছি। এর আগেও আপনারা পুলিশ ডিপার্টমেন্টকে অনেকবার সাহায্য করেছেন, এবারেও করে দিন প্লিজ। কিন্তু আমরা হলাম নিখোঁজ সন্ধানী। এই কাজে মাথা গলায় কি করে বলুন তো? তুই কি বলিস অমিত? আমাদের একটু ভাবতে সময় দিন, তারপর দেখছি। ভাবুন, এতে আপত্তি নেই, কিন্তু আমার পার্সোনাল রিকোয়েস্ট, আসল খুনিকে আপনারা পাবেন। আমি বুঝতে পারছি আপনি কেন আমাদের সাহায্য চাইছেন, কারণ যদি আপনি নিজে থেকে কেসটাকে রিইনভেস্টিগেশন করেন আর তাতে যদি ফেল হন, তবে ঠিক আছে, আপনি নিশ্চিন্তে যান, কেসটা অমিত সামলে নেবে। আমি মানে না, মানে তুই করবি, আমি তোকে অ্যাসিস্ট করব, হবে তো? অমিত বোঝে ফটিক এই কেসের দায়িত্ব তার ঘাড়ে বন্দুক রেখে নিয়ে নিল। অমিত আর আপত্তি করে না। একজন পুলিশ অফিসারের সম্মানের ব্যাপার, দেখা যাক না কি হয়, এই ভেবে সে বলে, ঠিক আছে, আমরা একটু দেখে নিই, তারপর আপনাকে ফোন করে জানাচ্ছি আমরা কবে পৌঁছবো। আপনি কবে ফিরছেন? আগামীকাল। ঠিক আছে, তবে অমিত যেমন বলল তেমনই হবে। আপনাকে পরে ফোন করে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অভিক গাড়ি করে মৌকে তার চা বাগান দেখাতে বেরিয়েছে। গাড়ি চালাচ্ছে অভিক নিজে। শ্যামকে আসতে বলেছিল, কিন্তু সে রাজি হয়নি। সে বলেছে, তোমাদের দুজনের মধ্যে আমি গিয়ে কি করব? যাও, তোমরা দুজনই ঘুরে আসো। অভিকের চা বাগান দেখে মৌ অবাক হয়। সে বলে, বাবা, তোমার বাগান তো শেষই হচ্ছে না। গাড়ি ঘুরিয়ে নেবো? না না, আমার ভালো লাগছে। আচ্ছা, ওই যে বাগানের মাঝে মাঝে গাছগুলো পুঁতেছো, ওগুলো কিসের জন্যে? ওগুলো চা গাছকে ছায়া দেয়। বাহ, ওটা দারুণ তো। মেশিনটা কি সুন্দর ঘুরে ঘুরে চারদিকে জল ছেটাচ্ছে। ইচ্ছে থাকলে নেমে সামনে থেকে দেখে আসতে পার। না থাক, অন্যদিন দেখবো। এরপর দুজনে কিছুক্ষণ চুপ থাকে। তারপর অভিক বলে ওঠে, আমি ভাবছি বাবলিকে অরূপের পাওনা 15 লাখ টাকা পাঠিয়ে দেবো। তুমি দেবে কেন? চঞ্চলের ধূপকাঠির ফ্যাক্টরি তোমার নামে রেজিস্ট্রি করে দেব। তারপর তুমি যা টাকা দেবে ওখান থেকে বৌদিকে 15 লাখ টাকা দিয়ে দেব। সেটাও হয়, তবে চঞ্চল দেনামুক্ত হয়ে গেল। শুধু দাদার টাকা শোধ করে চঞ্চল দেনামুক্ত হবে না, আরও অনেকে ওর কাছ থেকে টাকা পায়, সবাইকে দিতে হবে। দুজন নাকি ফ্যাক্টরি কিনবে বলে অ্যাডভান্সও করেছিল, তাদের টাকাও তো ফেরত করতে হবে। অবশ্য আমি তাদের চিনি না, সেক্ষেত্রে বাবুর হেল্প লাগবে। আমি গিয়ে নয় একবার বাবুর সাথে দেখা করে জিজ্ঞেস করে আসব। তুমি জেলে দেখা করতে যাবে? কি করব, তাছাড়া তো উপায় নেই। বাবু তোমাকে অ্যাডভান্স দেওয়া লোকেদের নাম বলবে না,
বরঞ্চ তোমাকে দেখলে মাথা গরম করে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেবে। দেখা যাক, অন্য কোনোভাবে কিছু ব্যবস্থা করতে হবে। আচ্ছা মৌ, আমরা বিয়ে করতে পারি না? পারি, কিন্তু এখন না, বছরখানেক কাটতে দাও। তার মানে আবার অপেক্ষা? এত বছর অপেক্ষা করেছো, নয় আর কিছুদিন করলে। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো, মৃত্যু পর্যন্ত। আবার বাজে কথা বলেছি না, মৃত্যুর কথা বলবে না। যেদিন মরতে হবে আমরা একসাথে মরবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। চা বাগানের মাঝখানের রাস্তা ধরে অভিকের গাড়ি দূরে চলে যায়। দুপাশের চা বাগানের মেয়েরা পিঠে ঝুড়ি বেঁধে চা পাতা তুলতে তুলতে নিজেদের ভাষায় গান গাইতে থাকে। ফটিকরা নর্থ বেঙ্গল যাবে, তাই অমিত লাগেজ গোছাতে ব্যস্ত। ফটিক খাটে বসে মোবাইলে কি যেন নোট করে চলেছে। তোর ড্রেসগুলো একবার দেখে নে, তারপর বলবি এটা আনিসনি ওটা আনিসনি। তুই তোর মতো গুছিয়ে নে না, যদি কিছু লাগে ওখান থেকে কিনে নেব। এই সময় ফটিকের মোবাইল বেজে ওঠে। ফটিক ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বলুন অজয়বাবু। কথা বলা যাবে? হ্যাঁ বলুন না। বাসুর মিসেস আমার থানায় এসছে, উনি আপনার সাথে একটু কথা বলবেন বলছেন। বাসু মানে যাকে অভিকরা খুনের দায়ে ফাঁসিয়েছে বলছেন? হ্যাঁ। ওনার মিসেস কি প্রথম আপনার সাথে দেখা করলো, না আগে আলাপ হয়েছিল? না, এই প্রথম ওনার সাথে আমার আলাপ হলো। কি বলছে? বলছে তো অনেক কথা, সেগুলো নয় সামনাসামনি দেখা হলে বলবো। মেন কথা যেটা, সেটা হলো বাসু নাকি নির্দোষ। ঠিক আছে, ওনাকে দিন। ইন্সপেক্টর অজয় তার মোবাইল রানীকে দেয়। রানী মোবাইল কানে নিয়ে বলে, নমস্কার, আমি বাসুর মিসেস রানী বলছি। বলুন রানী। আমি জানি বাসুর অনেক দোষ আছে, ও ভালো মানুষ না, তবুও বলছি বাসু কিন্তু খুনগুলো করেনি। তবে কে করেছে? সেটা আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি বাসু করেনি। এতদিন আপনি কোথায় ছিলেন? শুনলাম আগামীকাল আপনারা আসছেন, তখন যদি দেখা করে সম্পূর্ণটা বলি তাতে আমার বলতে সুবিধে হবে। ঠিক আছে, আপনি আপনার বাড়ির ঠিকানা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে রাখুন। সুযোগ বুঝে আপনাকে ফোন করে আপনার সাথে দেখা করে নেব। আপনার নাম্বারটা যদি... অজয়বাবুকে বলছি, উনি আপনাকে নাম্বার দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। আপনিও অজয়বাবুকে দিন, আমি বলে দিচ্ছি। রানী অজয়বাবুকে তার ফোন ফিরিয়ে দিয়ে বলে, এই নিন, ফটিক বাবু আপনার সাথে কথা বলবে। অজয় রানীর থেকে ফোন নেয়, তারপর বলে, হ্যাঁ বলুন ফটিকবাবু। রানীকে আমার নাম্বারটা দিয়ে দিন। আর আপনি কি আমাদের থাকার কোনো ব্যবস্থা করেছেন? এখনো করিনি, আপনি চাইলে আমার বাড়িতে থাকতে পারেন। একা থাকি, 2টো রুম আছে, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাই হবে। আপনি শুধু একটা গাড়ির ব্যবস্থা রাখবেন। সে হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ, তবে কাল দেখা হচ্ছে। শিওর, আমি স্টেশনে থাকবো। বিদ্যুৎ চমকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ট্রেন এসে থামে স্টেশনে। ইন্সপেক্টর অজয় একজন কনস্টেবলকে নিয়ে ফটিকদের রিসিভ করার জন্য অপেক্ষা করছিল। ট্রেন এসে থামার পরে অজয় কনস্টেবলকে নিয়ে এগিয়ে যায় ফটিকদের কোচের দিকে। অন্যান্য লোকজনের সাথে ফটিক অমিত ট্রেন থেকে নেমে আসে এবং ইন্সপেক্টর অজয়কে দেখতে পেয়ে বলে, গুড মর্নিং। গুড মর্নিং। ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ। হ্যাঁ, আজ ভোর থেকে শুরু হয়েছে। এই সময় কনস্টেবল ফটিকদের দিকে হাত বাড়িয়ে বলে, দিন স্যার, আপনাদের ব্যাগ দুটো দিন। না না, নিতে হবে না, আমরা নিজেরাই এটুকু বহন করতে পারব। ওকে দিয়ে দিন, ও ছুটে গিয়ে গাড়িতে রেখে আসতে পারবে, নাহলে বৃষ্টিতে ভিজে যেতে পারে। ফটিক ও অমিত কনস্টেবলকে ব্যাগ দুটো দিয়ে দেয়। কনস্টেবল ছেলেটি ব্যাগ দুটো নিয়ে স্টেশনের বাইরের দিকে চলে যায়। অমিত বলে, যে হারে বৃষ্টি হচ্ছে এখন কমবে বলে তো মনে হচ্ছে না। আপনারা এই ছাতাটা ধরুন,
এটা বড় আছে, আপনাদের দুজনের হয়ে যাবে। ফটিক অজয়ের থেকে ছাতা নেয়। অজয় বলে, তবে চলুন গাড়ির দিকে এগোনো যাক। চলো। ফটিক ও অমিত অজয়ের সাথে স্টেশন থেকে বের হয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। এরপর অজয় ও ফটিকরা ছাতা বন্ধ করে গাড়িতে উঠে বসে। কনস্টেবল ছেলেটি গাড়ি স্টার্ট করে এবং এগিয়ে যেতে থাকে লাটাগুড়ির দিকে। ট্রেনে কোনো অসুবিধা হয়নি তো? একদম না, ফার্স্ট ক্লাস ঘুমোতে ঘুমোতে পৌঁছে গেলাম। শুনলাম বাসুর বউ গতকাল আপনার কাছে এসেছিল। হ্যাঁ, ভদ্রমহিলা বলছে বাসুর বাহাতে নাকি প্রবলেম আছে, জোর পায় না। তার পক্ষে কিছুতেই সম্ভব না অরূপের গলায় তার জড়িয়ে দম বন্ধ করে মারবে। বাসুর বাহাতে প্রবলেম আছে আপনি আগে জানতেন না? মেডিকেল চেক আপের সময় তো কিছু বোঝা যায়নি। গলায় ফাঁস লাগিয়ে মারতে পারবে না বুঝলাম, কিন্তু বিষ খাইয়ে মারতে তো শক্তি লাগে না। সেটা আমি বলেছি, কিন্তু ভদ্রমহিলার একটা কথাতে আমি একমত। বাসুর মতো ওই রোগা চেহারায় অরূপের মতন একটা তাগড়াই ছেলেকে মারা অসম্ভব। বাসুর হাতে অন্য কোনো অস্ত্রও থাকতে পারে, যেটা দিয়ে হয়তো অরূপকে ভয় দেখিয়েছে। অভিকবাবু এই একই কথা বলেছে। খুনির হাতে যদি অন্য অস্ত্র থাকবে তবে তাকে কেবিল তার জড়িয়ে মারতে যাবে কেন? সেই অস্ত্রই তো ব্যবহার করতে পারত। যাই হোক, আগামীকাল প্রোগ্রাম রাখুন, আমরা অরূপের বাড়ি আর জেলখানায় বাবুর সাথে দেখা করতে যাব। সেটা অসুবিধা নেই। আজকে একবার অভিকের বাড়ি যাবেন নাকি? দেখছি, সামনে কোনো বাজার পড়লে দাঁড়াবেন। যা ওয়েদার, একটা ইলিশ মাছ নিয়ে নেব। তবে আজ দুপুরে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়া যাবে। তুই কি বলিস অমিত? হলে তো ভালোই হয়। ইলিশ মাছের ব্যবস্থা হয়ে যাবে, সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আজ সারাদিনই বৃষ্টি হয়েছে, তাই ফটিকরা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে দুপুরে একটু দিবানিদ্রা দিয়ে নিয়েছে। অজয়ের ভাড়া বাড়িটা বেশ ভালো। ড্রয়িং, ডাইনিং, কিচেন ছাড়া বেশ বড় বড় দুটো বেডরুম। একজন মহিলা এসে রান্না এবং ঘরের বাকি কাজ সেরে গেছে। এখন বিকেল 5টা বাজে। বৃষ্টির শেষে চারদিকে গোধূলি রং ছড়িয়েছে। অজয়ের বাড়িটা একটু ফাঁকা জায়গায়। বাড়িটা একতলা, ওপরে টিনের ছাদ, তার নিচে ফলস সিলিং করা আছে। বাড়ির সামনে বাঁশের বেড়ার বাউন্ডারির মধ্যে ছোটোখাটো একটা ফুলের বাগান করা, তাতে গোলাপ সহ অনেক ধরনের ফুল ফুটে আছে। ফটিক অজয়কে জিজ্ঞাসা করে, এই গাছগুলোর যত্ন কি আপনি নিজে করেন? আমার সময় হয়ে ওঠে না। বাড়িওয়ালা ভদ্রলোক ওই সামনের বাড়িটায় থাকেন। উনি মাঝে মাঝে এসে বাগানের দেখভাল করে যান। গাছগুলো ওনারই পোঁতা। এখানকার লোক গাছ খুব পছন্দ করেন। প্রায় সব বাড়িতেই আপনি কিছু না কিছু গাছ দেখতে পাবেন। আমরা কি ওই চা বাগানের দিকটা একবার ঘুরে আসতে পারি? চলুন না, ওগুলো সব অভিকবাবুরই চা বাগান। অভিকের বাড়িটা কোন দিকে? এখান থেকে প্রায় 2 কিলোমিটার। ওখানে চা বাগানের মধ্যে ওনার বাংলো। এই সময় অজয়ের ফোন বেজে ওঠে। অজয় মোবাইলে চোখ বুলিয়ে বলে, দেখুন, এখনই অভিকবাবুর নাম বলছিলাম আর উনি ফোন করছেন। অজয় ফোন রিসিভ করে। হ্যাঁ বলুন অভিকবাবু। শুনলাম আপনি ফিরে এসেছেন। হ্যাঁ, 2 দিন হলো। তবে চলে আসুন, অনেক দিন আপনার সাথে বসা হয়নি। আজ হবে না। কলকাতা থেকে আমার 2জন বন্ধু এসেছেন, ওদের একটু সময় দিতে হবে। আপনার বন্ধুদের নিয়ে চলে আসুন, এখানে সময় খারাপ কাটবে না। একটু ধরুন, ওনাদের জিজ্ঞাসা করে দেখি। ফোনটা স্পিকারে দিন, আমি নিমন্ত্রণ করে দিচ্ছি। ঠিক আছে, আমি স্পিকারে দিচ্ছি। নমস্কার, আমি অভিক বলছি। আমার রিকোয়েস্ট, আজ আপনারা আমার এখানে চলে আসুন। একটু হালকা ড্রিঙ্কস করতে করতে গল্প করব, আর তারপর একসাথে আমরা ডিনার করব। আমাদের আপত্তি নেই, আমরা তো এখানে ঘুরতেই এসেছি। ঠিক আছে, অজয়বাবুর সাথে পৌঁছে যাব। থ্যাংক ইউ, চলে আসুন, আপনাদের অপেক্ষায় থাক। অভিক ফোন কাটে। অমিত বলে, ওনার ওখানে মশার উৎপাত নেই তো? যদি না থাকে তবে বাড়মুটা পড়ে যাব। মশার উৎপাত নেই,
পোকামাকড় আছে। তুই একটা কাজ কর, লুঙ্গি পরে নে। আবার মজা শুরু করলি? যদি জানিস আমি লুঙ্গি পরি না। কিছু মনে করবেন না অজয়বাবু, আমাদের দুই বন্ধুর মধ্যে মজা ঠাট্টা লেগেই থাকে। সাদা রং করা দোতলা বাংলো, ছাদটা সুন্দরভাবে পাহাড়ি বাড়ির মতন ডিজাইন করা। সামনে বিরাট লন, তাতে সুন্দর কার্পেটের মতন ঘাস পোতা। চারদিকে ফুল এবং অন্যান্য গাছ, গাছগুলো সুন্দর করে কেটে সাজিয়ে রাখা। ফটিক ও অমিত দুজনেই অভিকের বাংলো এবং গার্ডেন দেখে মুগ্ধ। ফটিক ও অমিত ইন্সপেক্টর অজয়ের সাথে অভিকের বাংলোতে এসেছে। আলাপ পরিচয় সারার পরে ফটিকরা গার্ডেন চেয়ারে বসে। সামনে সুন্দর চা গাছের গুঁড়ির ওপর গোল কাচের টেবিল, তার উপর দামি মদের বোতল এবং নানান রকম মুখরোচক জিনিস সাজানো। অভিক ফটিকদের জিজ্ঞাসা করে, আপনারা কি এই প্রথম এই দিকটায় এলেন? না, নর্থ বেঙ্গল এসেছি অনেকবার, এদিকটায় কোনোদিন থাকা হয়নি। কেমন লাগছে আমাদের এই সবুজ অরণ্য? যতই প্রশংসা করি কম। তাছাড়া আপনার এই মাইলের পর মাইল চা বাগান প্রকৃতির আরও শোভা বাড়িয়েছে। এই সময় শ্যাম বড় বড় কাতলা মাছের পিস ভেজে প্লেটে সাজিয়ে নিয়ে আসে এবং সেন্টার টেবিলের ওপর রেখে বলে, ম্যাডাম জিজ্ঞেস করছিল আর কিছু লাগবে? না, আর কিছুর দরকার নেই, তুমি বরঞ্চ ম্যাডামকে আসতে বল। ফটিক শ্যামকে উদ্দেশ্য করে বলে, বাহ, আপনার চেহারাটা তো বেশ, রোজ নিশ্চয়ই শরীর চর্চা করেন? ওই আর কি, সামান্য, বহুদিনের অভ্যেস, তাই ছাড়তে পারি না। ছাড়বেন কেন? ভালো অভ্যেস ছাড়তে নেই। উনি শ্যামদা, আগে আর্মিতে ছিলেন। বলতে পারেন এখন শ্যামদাই আমাকে সামলে রেখেছেন। বাহ, খুব ভালো। শ্যামদা, একদিন আপনার থেকে কিছু ব্যায়াম শিখতে আসব। নিশ্চয়ই আসবেন, কিন্তু একটু সকাল সকাল আসতে হবে। আমার 5:30টার মধ্যে শরীর চর্চা শেষ হয়ে যায়। কোনো অসুবিধে নেই, আমার সকালে ওঠার অভ্যেস আছে। এমন সময় মৌ আসে, পরনে ধবধবে সাদা কুর্তা এবং পালাজো, লম্বা খোলা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। এক কথায় বলা যায় দারুণ সুন্দরী। একবার কেউ যদি তার মুখের দিকে তাকায়, চোখ ফেরানো মুশকিল। শ্যামদা, কবিতাকে বলেছি আমাকে 1 গ্লাস মশলা কোল্ড ড্রিঙ্কস দিতে। তুমি একটু দেখে নিও প্লিজ, যাতে বেশি মশলা না দিয়ে ফেলে। ঠিক আছে, আমি দেখছি। শ্যাম চলে যায়। মৌ এবার ফটিকদের দিকে তাকিয়ে বলে, নমস্কার, আমি মৌ। নমস্কার, আমি ফটিক আর ও অমিত। মৌ, তুমি এখানে বসো। অভিক পাশের খালি চেয়ারটাতে সরে গিয়ে মৌকে তার চেয়ার ছেড়ে দেয়। মৌ বসার পরে অমিত মৌকে বলে, আমি যদি ছবি আঁকতে পারতাম তবে অবশ্যই আপনার ছবি আঁকতাম। এত সুন্দর লাগছে আপনাকে, যেন অন্ধকারে চাঁদ নেমে এসেছে। মৌ লজ্জা পায়, বলে, থ্যাংক ইউ। অভিকবাবু, আপনার মিসেসের প্রশংসা করলাম বলে রাগ করলেন না তো? সুন্দরীকে সুন্দরী বলবেন, সেটাই তো স্বাভাবিক। কিন্তু মৌ আমার বিশেষ, মানে এখনো আমরা বিয়ে করিনি, কয়েক মাস পরে হয়তো করব। নেই অজয়বাবু, আপনি বানান, আপনি হচ্ছে এতে স্পেশালিস্ট। হ্যাঁ, কোনোদিন পুলিশের চাকরি চলে গেলে মদ বানাবার চাকরি পেয়ে যাব। হ্যাঁ, কি বলেন? অজয় হেসে ওঠে, সাথে অভিজ্ঞ। এরপর ফটিক বলে, আমার মনে হয় আমাদের নর্থ বেঙ্গল আসার কারণটা আপনাদের জানানো উচিত। অভিকবাবু, আমি এবং অমিত দুজন হলাম নিখোঁজ সন্ধানী, আর এখানে এসেছি অরূপ ও চঞ্চলের আসল খুনির সন্ধানে। কথাটা শুনে অভিক এবং মৌয়ের মুখে কেমন যেন একটা ভয়ের ছায়া খেলে যায়। এরপর অভিক খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলে, হে তো খুব ভালো কথা, কিন্তু আমি যতদূর জানি খুনি ধরা পড়ে গেছে। বাসুই নাকি অরূপ আর চঞ্চলকে খুন করেছে, আর বাসু তো মৌয়ের সামনে চঞ্চলের মধ্যে বিষ মিশিয়েছিল। মৌয়ের সামনে মানে?
যখন বিষ মিশিয়েছিল তখন কি মৌ সামনে ছিল? না, আমি সামনে ছিলাম না, কিন্তু বাসুদা আর চঞ্চল ছাড়া আর তো কোনো তৃতীয় ব্যক্তি ওখানে ছিল না। কেন আপনি ছিলেন না? আমি ছিলাম, কিন্তু আমি কেন আমার হাজব্যান্ডের মধ্যে বিষ মেশাবো? কারণ অনেকগুলো আছে, আর প্রায় সব কটা কারণেই আপনি অজয়বাবুকে ফোনে বলেছিলেন। আপনার স্বামী সেক্সুয়াল উইক ছিলেন, টাকা পয়সার যথেষ্ট অভাব ছিল, রোজই আপনাদের ধার করে সংসার চালাতে হতো, পাওনাদাররা প্রায় আসতো টাকা চাইতে। সব থেকে বড় কথা, আপনাকে পাওয়ার জন্য চঞ্চল আপনার দাদার কাছে শর্ত রেখেছিল, চঞ্চল যদি আপনাকে বিয়ে করতে পারে তবেই অরূপের সাথে বাবলির বিয়ে দেবে। এইগুলো কি যথেষ্ট কারণ না? মৌ চুপ থাকে, ও চোখ নামিয়ে নেয় মাটির দিকে। অভিক বুঝতে পারে মৌয়ের মনের অবস্থা। সে মৌয়ের দিকে তাকিয়ে মৌয়ের অবস্থা ফিল করে। ফটিক আবার মৌকে বলে ওঠে, আপনি চঞ্চলের মধ্যে বিষ মিশিয়েছেন এই কথা আমি শিওর হয়ে বলছি না, শুধু হতে পারে, মানে অনুমান লাগিয়ে কথাটা বললাম। জানেন, আমার অনেকবার মনে হয়েছে চঞ্চলকে কিছুভাবে মেরে ফেলি। ওর অত্যাচার আমি আর নিতে পারছিলাম না। বিয়ের পর থেকে রোজ মদ খেয়ে এসে আমাকে মারধর করত। একটু থামাচ্ছি। আপনাকে বিয়ে করার জন্য অরূপের সাথে শর্ত রাখলো, বলতে পারেন আপনাকে ভালোবাসতো, আর আপনি বলছেন বিয়ের পর থেকেই আপনাকে মারতো। কেন? ওর দুর্বলতা ঢাকার জন্য। আসলে ও শারীরিক সম্পর্ক করতে অক্ষম ছিল, সেটা অবশ্য ও টের পেয়েছে বিয়ের পরে। ওর ভয় ছিল যদি আমি এই কথা কাউকে বলি তবে ওর সম্মানহানি হবে, তাই আমাকে সব সময় ভয় দেখিয়ে রাখার চেষ্টা করত। চঞ্চল যে আপনাকে মারতো এই কথা আপনি আপনার বাপের বাড়ির লোকেদের জানাননি? অনেকবার জানাবার চেষ্টা করেছি। বাবা তো বাড়িতে থাকতো না, উনি প্রায় ব্যবসার কাজে বাইরে চলে যেত, তাই মা এবং দাদা দুজনকেই জানিয়েছিলাম। শুধু তাই নয়, সামান্য কথা কাটাকাটি হলে চঞ্চল আমাকে সিগারেটের ছ্যাঁকা অবধি দিত। এই দেখুন। মৌ কুর্তার ফুল হাতা তুলে ফটিকদের দিকে তার হাত এগিয়ে দেয়। ফটিকরা দেখে হাতের কবজির ওপর থেকে অনেকটা অংশে সিগারেট ছ্যাঁকার দাগ। কি নৃশংস! বেশ হয়েছে ও মরে গেছে। ভাবুন, আপনি দেখে এই কথা বলছেন, আর আমি দিনের পর দিন অত্যাচার সহ্য করেছি। সরি, আমি জানতাম না চঞ্চল আপনার উপর এইভাবে অত্যাচার করত। আপনারা জানবেন কি করে? জানেন, যখন আমার মা দাদা চঞ্চলকে কিছু না বলে আমাকে দোষী সাব্যস্ত করত, তখন দুঃখে কষ্টে আমার বুকটা ফেটে যেত। একদিন তো আমি সুইসাইড অবধি করতে গেছিলাম। সেদিন মৌ, আগের কথা ছাড়ো, বরঞ্চ ওনারা এসেছেন অন্য কথা বলি। অভিক ইচ্ছে করে মৌকে থামিয়ে দেয়, কারণ যদি মৌ দুঃখে আবেগে পরের কথাগুলো বলে ফেলত যে মৌ যখন সুইসাইড করতে গেছিল তখন অভিক তাকে বাঁচিয়েছিল, তখন অজয়বাবু বুঝে যেতেন অভিক এবং মৌয়ের পুনরায় আলাপ করার পিছনে তার কোনো হাত নেই। বুঝলাম আপনারা আসল খুনিকে ধরতে এসেছেন, তবু রিকোয়েস্ট, আজকের দিনটা ছেড়ে দিন। আজ আপনারা আমার গেস্ট, আমরা আজ অন্য গল্প করি। এই মুহূর্তে হয়তো অন্য গল্প আসবে না, তবু চেষ্টা করব। অজয়বাবু প্লিজ, এবার পেক বানান। অজয় পেক বানাতে শুরু করে। এই সময় শ্যাম মশলা ড্রিঙ্কস নিয়ে এসে হাজির। ম্যাডাম, আপনার কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, আমার হাতে দাও। শ্যাম মৌকে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস দিয়ে চলে যায়। এরপর অজয় এবং ফটিকরা কেউই খুনের ঘটনা নিয়ে কোনো কথা বলে না, বরঞ্চ মৌয়ের স্কুল লাইফ, অভিকের সাথে প্রেমের দিন আর অভিকের চা বাগান নিয়ে গল্প হয়। অজয়বাবু ছুটি কাটাতে গিয়ে তার বাচ্চার সাথে কিভাবে দিন কাটিয়েছে এই সব কথাও উঠে আসে। আড্ডা চলে প্রায় 10টা পর্যন্ত। এরপরে অজয় এবং ফটিকরা অভিকদের সাথে ডিনার সেরে বাড়ি ফিরে আসে। ফটিক পরের দিন ভোর 4:30 নাগাদ হাঁটতে হাঁটতে পৌঁছে যায় অভিকের বাড়ি।
অমিত ও অজয় তখনও ঘুমোচ্ছিল। অভিকের বাড়ির সামনে গিয়ে দেখে শ্যাম লনে শরীর চর্চা করছে। গুড মর্নিং সন্ধ্যা। আরে স্যার, আপনি সত্যি এত সকালে চলে এলেন? শরীর চর্চা করার অভ্যেস আমারও আছে, কিন্তু আপনার মতো এত শক্তপোক্ত শরীর তৈরি করতে পারিনি। আর্মিতে যখন ছিলাম তখনই মেন শরীর তৈরি হয়ে গেছিল, এবার ওটাকে সামলে রাখার চেষ্টা করছি। শ্যামদা, আপনাদের একটা চা বাগানের ডেড বডি পাওয়া গেছিল, আপনার মনে আছে? হ্যাঁ জানি, ওটা ম্যাডামের দাদা অরূপের লাশ ছিল। আপনার কাছে এটা একটা অস্বাভাবিক মনে হচ্ছে না? এত জায়গা থাকতে এখানে এসে খুন, যেন অরূপকে মারবে বলে কেউ এখানেই অপেক্ষা করছিল। শ্যাম কি বলবে বুঝে উঠতে পারছিল না। সে ফটিকের কথা শুনে একটু ঘাবড়ে যায়। শ্যামদা, আপনি খুনের সময় কোথায় ছিলেন? আমি বাড়িতে ছিলাম। ভেবে বলুন শ্যামদা, পরে কিন্তু খুনের অপরাধে আপনি জড়িয়ে যেতে পারেন। আমি সত্যি বলছি। আর আপনি কেন এসব আমাকে জিজ্ঞাসা করছেন? আপনি কি পুলিশের লোক? ও, আপনাকে অভিকবাবু বলেনি বুঝি? আমি আর আমার বন্ধু অমিত, আমরা দুজন নিখোঁজ সন্ধানী। অরূপের খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমরা তাকে খুঁজতে এসেছি। অরূপকে তো বাসু খুন করেছে। না দাদা, এইটুকু বলতে পারি, অরূপকে অন্তত বাসু খুন করেনি। ছাড়ুন এসব কথা, আমাকে বরঞ্চ কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দিন। কি দেবেন তো? নিশ্চয়ই দেব। তবে শুরু করুন। এখন সকাল 8টা। অজয় এবং অমিত দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। তারা ফটিককে ঘরে না দেখতে পেয়ে বোঝে ফটিক বাইরে কোথাও বেরিয়েছে। অমিত ফটিকের মোবাইলে ফোন করে। ফোন বেজে ওঠে ঘরের মধ্যে। ফটিক তার মোবাইল চার্জে বসিয়ে গেছে। বের হবে রাতে আমাদের জানিয়ে রাখত, তবে চিন্তা করতাম না। চিন্তা করার কিছু নেই, নিশ্চয়ই কোনো অনুসন্ধানে গেছে। আপনার কাজের মাসি কখন আসবে? চায়ের জন্য বলছেন? আমি বানিয়ে দিচ্ছি। এই বলে অজয় রান্নাঘরের দিকে এগিয়ে যায়। মাসে ঢুকতে ঢুকতে প্রায় 9টা। সকালে যখন আপনার ডিউটি থাকে তখন তো তবে আপনাকে না খেয়ে বেরিয়ে যেতে হয়। ঘরে ব্রেকফাস্ট করার মতো জিনিস এনে রাখা আছে, নিজে তৈরি করে নিয়ে খেয়ে বেরিয়ে যাই। কাজের মাসির কাছে চাবি দিয়ে রেখেছি, সে তার সময় মতো এসে কাজ সেরে নিজের ইচ্ছে মতো কিছু রান্না করে চলে যায়। এই সময় ডাইনিং টেবিলের উপর রাখা অজয়ের মোবাইল বেজে ওঠে। অজয় রান্নাঘর থেকে ফিরে এসে ফোন ধরে। বলুন রঘুবীর। স্যার, একটা লোক থানায় এসেছে, নিজের নাম বলছে ফটিক। সে এসে অরূপের খুনের ব্যাপারে নানান রকম কথা জিজ্ঞাসা শুরু করেছে। উনি আমারই লোক, যা জিজ্ঞাসা করছে জানা থাকলে বলতে পারেন। ও ঠিক আছে স্যার। অজয় ফোন ছাড়ে। এরপর অমিতকে বলে, ফটিকবাবু থানায় গেছেন খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে। আমি জানতাম ও এমন কিছুই করবে। ফটিক পুলিশ স্টেশনে সাব ইন্সপেক্টর রঘুবীরের টেবিলের সামনে চেয়ারে বসে আছে। কিছুক্ষণ পর রঘুবীর নিজের চেয়ারে এসে বসে এবং হাতে ধরা মোবাইলখানা টেবিলের ওপর রেখে ফটিককে বলে, হ্যাঁ বলুন, কি জিজ্ঞাসা করছিলেন? অজয়বাবু আমার প্রশ্নের উত্তর দেওয়ার পারমিশন দিল? কিছু মনে করবেন না, রিপোর্টাররা প্রায় এসে জিজ্ঞাসাবাদ করে, তাই সাবধান থাকতে হয়। কি বলতে কি বলে ফেলবো। তার মানে আপনি আমাকে রিপোর্টার ভেবেছিলেন? হ্যাঁ সেটাই। আপনি তো অরূপের মার্ডার কেসে অজয়বাবুর সাথে ছিলেন, নিশ্চয়ই আলাদা করে অনেক কিছু তদন্ত করেছেন। আপনার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয়েছে? যেমন খুনটা কে করেছে? দেখুন, যা প্রমাণ পাওয়া গেছে তাতে তো বাসুই খুনি সাব্যস্ত হয়েছে। এর বাইরে আমার কাউকে খুনি মনে হয়নি। অজয়বাবুর মুখে শুনেছি
খুনের রাতে অরূপ নাকি গাঁজা খুঁজে বেড়াচ্ছিল। হ্যাঁ, গ্রামের কয়েকজন লোক আমাকে তাই বলেছিল। ওই লোকগুলোকে আপনার মনে আছে? সবাইকে মনে নেই, কিন্তু পানের দোকানের সুরেশকে মনে আছে। লোকালে খোঁজ খবর নিতে গিয়ে ওর থেকে প্রথম আমি জানতে পারি অরূপ গাঁজার খোঁজ করছিল। সুরেশের দোকান কোথায়? এখান থেকে বেরিয়ে বাঁ দিকে বাস স্ট্যান্ডে। ঠিক আছে, আজ আসি, আবার কিছু দরকার থাকলে আসবো। ধন্যবাদ। ফটিক বেরিয়ে যায়। রঘুবীর ফটিকের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর নিজের কাজে মন দেয়। ফটিক ফিরে এসেছে অজয়ের বাড়িতে। কাজের মাসি আজ একটু তাড়াতাড়ি ঢুকেছে, তাই অজয়কে টিফিন তৈরি করতে হয়নি। সবাই মিলে টিফিন সেরে পৌঁছে গেছে জেলে বাবুর সাথে দেখা করতে। জেলার বাবুর সাথে কথা বলার জন্য অজয়দের একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। স্যার, আমিও অভিজ্ঞর ওপর গুলি চালিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু যিনি আমাকে সুপারি দিল অভিজ্ঞর ওপর গুলি চালানোর জন্য, তাকে আপনারা ধরলেন না, আমাকে জেলে ঢুকিয়ে দিলেন। কথাটা তুমি খারাপ বলনি বাবু, কিন্তু যে সুপুরি দিয়েছে তার নামটাই তো জানা যায়নি। কাকে ধরবো বলো? পুলিশ চেষ্টা করলে ধরতে পারবে না, এটা আমার বিশ্বাস হয় না। ঠিক আছে, আর একবার চেষ্টা করে দেখব, যদি সুপারি দেওয়া ব্যক্তিকে ধরতে পারি। তুমি এখন বলো তো, তোমার দাদা বাসু সে কী রকম? মানে ও কি কাউকে খুন করতে পারে? যার বাঁ হাতে জোর নেই সে খুন করবে কিভাবে? শুনেছি অরূপদাকে নাকি গলায় ফাঁস লাগিয়ে মারা হয়েছে। এটা দাদার পক্ষে সম্ভব না। আগে ভুল বলেছিলাম যে পুলিশ চাইলেই সব পারে। আমার তো মনে হয় অরূপদার আসল খুনি এখনো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, আর বেচারা দাদা জেলে পচে মরছে। সবই কর্ম, বুঝলেন? ওর কি দরকার ছিল মৌ আর অবিকের প্রেমে কাঠি করার? এখন বেচারা ফেঁসে গেছে। কে ফাঁসিয়েছে? স্যার, যাদের টাকা আছে তাদের বুদ্ধি লোকবল দুটোই থাকে। বুঝলাম না। অভিকের কথা বলছি, ওই দাদাকে ফাঁসিয়েছে। আমার তো মনে হয় ওই কাউকে দিয়ে ওর নিজের ওপর গুলি চালানোর সুপারি আমাকে দিয়েছিল। বেটা বহুত সিয়ানা, পুলিশ যাতে ওকে অরূপের খুনি হিসেবে সন্দেহ না করে তার জন্য এসব প্ল্যান করেছিল। যদি সত্যি অভিককে কেউ মারতে চাইতো তবে কি বলতো গুলি সাবধানে চালাতে হবে যাতে অভিকের কোনো বড় ক্ষতি না হয়। তার মানে তোমার সন্দেহ অভিকের দিকেই? হ্যাঁ স্যার, ঠিক করে তদন্ত করুন, দেখবেন অভিকই অরূপকে মেরেছে। আর চঞ্চলকে? চঞ্চলকে কেন বাসু মারল? এটা আমার কাছেও প্রশ্ন স্যার। দুজনের মধ্যে এত ভালোবাসা, এত বন্ধুত্ব, দাদা চঞ্চলদাকে কেন মারতে গেল? একটা সত্যি কথা বলো তো, তুমি অরূপকে মারোনি তো? শুনেছি যখন তুমি এর আগের বার জেলে ছিলে তখন তোমার দাদা আর অরূপ কেউই তোমাকে ছাড়াবার চেষ্টা করেনি। কি বলছেন স্যার? উল্টো আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন। তাছাড়া পরে খবর পেয়েছিলাম দাদা আর অরূপদা নাকি প্রচুর টাকা খরচা করে আমার জন্য বড় উকিল লাগিয়েছিল। অভিকের কাছে ভিডিও ছিল, তাই উকিল কিছু করতে পারেনি। তবে তুই তোর দাদার কাছে সম্পত্তি ভাগ চাইতে গিয়ে ঝামেলা করেছিলি কেন? পেটে খিদে থাকলে স্যার অনেক কিছু হয়। অনেক জানোয়ার নিজের বাচ্চাকেই খেয়ে নেয়। আমার পকেট ফাঁকা, সম্পত্তির ভাগ চাইবো না। তুমি পড়াশোনা কত দূর করেছো? 11-এ উঠে ছেড়ে দিয়েছি। একটু পেছন পাকা ছিলাম তো, তাই বেশি দূর পড়াশোনা হয়নি। তোমার কথাবার্তা রাফলি হতে পারে, কিন্তু দামি। এরপরে আর কোনো খারাপ কাজ করো না, জীবনে বড় হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেক দিন পরে কারো কথা শুনে ভালো লাগলো। তোমার হেল্প হয়তো আমাদের লাগবে, সময় হলে জানিয়ে দেবো। আমি আছি স্যার, আমি আছি। বিশেষ করে আপনার জন্য আমি সব সময় আছি। থ্যাংক ইউ। এই টাকাটা রাখো, জেলারকে বলে যাচ্ছি, যদি কিছু লাগে তোমাকে আনিয়ে দেবে। স্যার, এবার কিন্তু ইমোশনাল হয়ে কেঁদে ফেলবো। ঠিক আছে, তোমাকে কাঁদতে হবে না। এখন আমরা যাচ্ছি, পরে কথা হবে। ফটিকরা বেরিয়ে আসে। এরপরে জেলারের সাথে কিছু কথাবার্তা সেরে রওনা দেয় অরূপদের বাড়ির দিকে। অজয় আজ পুলিশের গাড়ি আনেনি, একটা গাড়ি ভাড়া করে নিয়েছে। অজয় সিভিল ড্রেসে ড্রাইভারের পাশে বসা,
অমিত আর ফটিক পিছনের সিটে। অজয় ফটিকদের বলে, আজ বাসুর সাথেও দেখা করে নিতে পারতেন। বাসু কি এই জেলেই বন্দি? হ্যাঁ, কিন্তু আলাদা পোর্শন। কথাটা আমার মাথায় ছিল। ঠিক আছে, চলুন আগে অরূপের বাড়িতে গিয়ে দেখি। অরূপের বাড়িতে কে কে আছে? ওর মা, মিসেস আর ওর বছর 6 একটা ছেলে। এখন ওদের সংসার কিভাবে চলছে? সেটা সঠিক জানি না, তবে কম্পিউটারের দোকান আছে, নিশ্চয়ই স্টাফদের দিয়ে চালাচ্ছে। ড্রাইভার, বাঁ দিকটাতে দাঁড় করা। ফটিকরা এসে পৌঁছয় অরূপদের বাড়িতে। বাবলি বাড়িতে একাই আছে। বাবলির শাশুড়ি অপর্ণা দেবী এবং বাবলির ছেলে গেছে কোনো আশ্রমে। সেখানে আজ গুরুদেবের পুজো এবং কীর্তন আছে। বাবলি দরজা খুলতে দেরি করছিল, তাই অজয় ভেবেছিল বাবলি হয়তো বাড়িতে নেই। অজয় মোবাইল বার করে বাবলিকে ফোন করতে যাবে, এই সময় বাবলি এসে দরজা খোলে। অজয়রা এসে বসেছে বসার ঘরে। সামনে একটা সিঙ্গেল সোফায় বসে বাবলি। এরপর বাবলি অজয়দের জিজ্ঞাসা করে, হঠাৎ এলেন যে? আমার সাথে কোনো দরকার আছে? বিশেষ কিছু না, এনারা একটু আপনার সাথে কথা বলবে। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন ফটিক আর উনি অমিত। এনারা আপনার স্বামীর খুনের পুনরায় তদন্ত করছে। পুনরায় তদন্ত কেন? খুনি তো ধরা পড়ে গেছে। খুনি ধরা পড়েছে, কিন্তু বাসু আসল খুনি কিনা সেটা নিয়ে কনফিউশনে আছি। কেন? আপনারা কি অন্য কাউকে এই খুনের ব্যাপারে সন্দেহ করছেন? সন্দেহ কাউকে করিনি, জাস্ট রিইনভেস্টিগেশন করছি। আচ্ছা বাবলি, শুনেছি অরূপ আর আপনি দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তবু অরূপ বাসুর বউয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ল কিভাবে? বাসুর বউয়ের সাথে অরূপের প্রেম? বাজে কথা। অরূপ ও রানী দুজন ভালো বন্ধু, আর সেটা আমি জানি। আপনি শিওর ওদের মধ্যে শুধু বন্ধুত্বই ছিল? 100%। তবে বাসু যে ভাবত ওর বউয়ের সাথে অরূপের অবৈধ সম্পর্ক আছে। বাসুদার সন্দেহ করাটা একটা রোগ, আর এই সন্দেহের বশে এসে বাসুদা ওর বউয়ের ওপর কম অত্যাচার করেনি। কোনো পণ্ডিত লিখে গেছিল একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে নাকি বন্ধুত্ব হতে পারে না। বাসুদা সেটাই মাথায় রেখেছে। আসলে লেখক যখন লিখেছিল তখন হয়তো কোয়েটি স্কুল কলেজ ছিল না, কর্পোরেট হাউস ছাড়ুন মেয়েরা হয়তো চাকরিও করতো না, তাই হয়তো এই কথাগুলো লিখে গিয়েছিল। যাই হোক, ওটা লেখকের পার্সোনাল ভাবনা। তবে আপনি বলছেন অরূপের সাথে রানীর অবৈধ সম্পর্ক ছিল না? একদমই না। আমি অরূপকে অনেকবার বুঝিয়েছিলাম, বাসুদার যখন সন্দেহবাতিক রোগ আছে, রানীর সাথে মেলামেশা ছেড়ে দাও, ওদের বাড়ি যাওয়ার দরকার নেই। সেদিন যদি আমার কথা শুনে নিত, তবে ওকে এইভাবে অকালে মরতে হতো না। তার মানে আপনি ভাবছেন বাসুই অরূপকে খুন করেছে? এই কথা আমি কনফার্ম বলবো না, কারণ দাদারও অরূপের ওপর যথেষ্ট রাগ ছিল। কেন? টাকা ফেরত দিতে হবে বলে? অরূপ যে দাদাকে টাকা ধার দিয়েছে সেটা আমি জেনেছি অরূপ খুন হবার পরে। হ্যাঁ, অবশ্যই টাকা ফেরত করাটা খুনের আর একটা কারণ হতে পারে। তবে আপনি বলছেন চঞ্চল অরূপকে মেরেছে? এটাও কনফার্ম বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি দাদা মানুষ হিসেবে ভালো ছিল না। আমি কোনো দিনও কাউকে বলিনি, আজ বলছি। অরূপ যখন খুন হলো আমার মনে হয়েছিল দাদা অরূপকে মেরেছে। এই কথা মনে হওয়ার কারণ কি? আপনি তো বললেন টাকা ধার দেওয়া নেওয়ার কথা আপনি খুন হওয়ার পরে জেনেছেন। বাসুদা আর দাদার মধ্যে একটা সম্পর্ক ছিল, বলতে পারেন দুজনেই বাইসেক্সুয়াল, আর এটা অরূপ কোনোভাবে জেনে গেছিল। এরপরে এই বিষয় নিয়ে অরূপ দাদাকে খুব মেরেও ছিল।
কারণ অরূপের বক্তব্য দাদা মৌকে ঠকিয়েছে, ওর সাথে বেইমানি করেছে। বাসুকে কিছু বলেনি? বাসুদাকে সাবধান করে দিয়েছিল। অরূপ চঞ্চলকে মেরেছে, তার জন্য নিশ্চয়ই চঞ্চল প্রতিশোধ নেওয়ার জন্য নিজের বোনের স্বামীকে খুন করার কথা ভাববে না? দাদার কাছে অসম্ভব বলে কিছু নেই। দাদা যখন মৌকে পাচ্ছিল না, তখন ও চাইছিল আমার আর অরূপের প্রেমটাও যাতে ভেঙে যায়। বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের প্রেমের এগেনস্টও করে দিয়েছিল, এমনকি অরূপকে মেরে ফেলার ধমকি অবধি দিয়েছিল। তার মানে বলছেন চঞ্চল খুনি হলেও হতে পারে? আমার তো দাদার উপরে সন্দেহ ছিল। ঠিক আছে, আজ তবে এই অবধি থাক, পরে আবার দরকার পড়লে আসব। এই বলে ফটিকরা সোফা থেকে উঠে দাঁড়ায়। তখনই বাবলি বলে, দেখেছেন, কথায় কথায় আপনাদের চায়ের কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। কেউ থাক, সুযোগ থাকলে অন্যদিন খাও। অজয় এবং ফটিকরা ঘর থেকে বেরিয়ে আসে। ফটিক নিজের জুতো পরতে গিয়ে দেখে দরজার বাইরে পালিশ করা চকচকে একজোড়া জুতো রাখা। এই সময় অজয় বাবলিকে জিজ্ঞাসা করে, আচ্ছা, শুনেছি আপনাদের কম্পিউটারের দোকান আছে, ওটা এখন কে চালায়? স্টাফ আছে, আর আমি বিকেলের দিকটায় নিজে গিয়ে দোকানে বসি। আচ্ছা, আপনার দাদা যে বাড়িটাতে থাকতো, সেই বাড়িটা কি আপনাদের পৈতৃক সম্পত্তি? বলতে পারেন পৈতৃক সম্পত্তি, কিন্তু আমার দাদু ওটা দাদার নামে করে দিয়ে গেছিলেন। শুনেছি দাদা বাড়িটা নাকি কারো কাছে বন্ধক রেখে টাকা ধার নিয়েছে। ও ঠিক আছে, আজ আসছি, নমস্কার। নমস্কার। অজয় ও ফটিকরা ঘর থেকে বেরিয়ে যায় এবং বাইরে রাস্তায় দাঁড় করানো তাদের গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট হয় এবং বাড়ির সামনে থেকে চলে যায়। বাবলি দরজা বন্ধ করে। ফটিকরা গাড়ি চড়ে এগিয়ে যাচ্ছে। অজয় ফটিককে জিজ্ঞাসা করে, আমরা কি তবে এখন বাসুর সাথে দেখা করতে যাব? অন্যদিন গেলে ভালো হয়, আজ বরঞ্চ চলুন রানীর সাথে দেখা করে আসি। হ্যাঁ, যাওয়া যেতে পারে। দাঁড়ান, আমি রানীকে ফোন করে বলে দিই যে আমরা তার বাড়িতে আসছি। অজয় রানীকে ফোন করে জানিয়ে দেয়। গাড়ি এগোতে থাকে মাথা ভাঙা যাওয়ার উদ্দেশ্যে। প্রায় ঘন্টা তিনেক পরে ফটিকরা এসে পৌঁছয় রানীদের বাড়িতে। রানীর বাবা অঞ্জনবাবু তাদের আপ্যায়ন করে বসায়। ছিমছাম সুন্দর টিনের চাল দেওয়া একতলা একটা বাড়ি, তাতে দুটো বেডরুম সহ একটা বড় বসার ঘর আছে। তার এক পাশে রাখা 4খানা চেয়ার সহ একটা ডাইনিং টেবিল। রানীর বাবা অঞ্জনবাবু বলেন, আপনারা একটু বসুন। রানী এই সবে টিউশনি থেকে ফিরল, একটু ফ্রেশ হয়ে আসছেও। আপনি নিশ্চয়ই রানীর বাবা? হ্যাঁ, আমি রানীর বাবা অঞ্জন রায়। আপনি অবিকবাবুর শিলিগুড়ির অফিসের ম্যানেজার? না না, ম্যানেজার না, আমি স্টক দেখাশোনা করি। আপনি অভিকবাবুকে চেনেন? হ্যাঁ, আমার ওনার এলাকাতেই পোস্টিং। আপনার মেয়ের যে বাসুর সাথে বিয়ে হয়েছে, অবিকবাবু সেটা জানতেন? উনি জানবেন কি করে? আমরা সামান্য কর্মচারী, ওনার সাথে কথা বলার সুযোগ আমাদের কোথায়? বাসুর সাথে আপনার মেয়ের বিবাদ কি বিষয় নিয়ে আপনার জানা আছে? সত্যি বলতে কি, আমার একটাই সন্তান। ছোটবেলা থেকে দেখেছি ওর নিজস্ব বুদ্ধি যথেষ্ট, তাই কোনোদিন ডিটেলস জানতে চাইনি। হ্যাঁ, তবে এতটুকু শুনেছি বাসুর সাথে ওর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। এই সময় রানী আসে। পরনে সিফনের গোলাপি রঙের শাড়ি, ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। নাক, চোখ, মুখ শার্প, গায়ের রং শ্যামলা, বেশ মিষ্টি দেখতে। নমস্কার, আপনাদের অপেক্ষা করানোর জন্য দুঃখিত। কি নেবেন বলুন, চা না শরবত? আপাতত কিছু না, আপনি বসুন। আপনারা তবে কথা বলুন, আমি একটু বাইরে থেকে আসছি। অঞ্জনবাবু চলে যায়।
রানী ডাইনিং টেবিল থেকে একটা চেয়ার টেনে বসে। আমি ইন্সপেক্টরকে বলেছিলাম বাসু খুন করেনি, কারণ বাসুর বাঁ হাতে প্রবলেম আছে। ও কাউকে গলায় তার জড়িয়ে মারবে এত শক্তি ওর হাতে নেই। সেটা আমিও অজয়বাবুর থেকে শুনেছি যে আপনি বলেছেন। আমাকে একটা কথা বলুন, বাসু আর আপনার মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার কারণ কি? আপনারা হয়তো জানেন বাসু বাইসেক্সুয়াল। আমি নিজের চোখে বাসু এবং চঞ্চলকে দেখেছি। তারপর থেকে আমি বাসুর সাথে এক ঘরে থাকতাম না, আমরা দুজন আলাদা আলাদা রুমে শুতাম। তারপর থেকেই কি আপনাদের অশান্তি শুরু হয়েছিল? বলতে পারেন এটা সূত্রপাত ছিল। নিজের দোষ না দেখে বাসু তখন ভাবতে শুরু করলো আমার এবং অরূপের মধ্যে কিছু একটা আছে, তাই ওকে নেগলেক্ট করছি। দেখুন, অরূপের সাথে আমার কথা বলতে ভালো লাগতো, ওকে মনের কথা বলে শান্তিও পেতাম, আর তাতেই বাসুর সন্দেহ। তার মানে আপনার এবং অরূপের মধ্যে শুধু বন্ধুত্ব ছিল? হ্যাঁ, একদম। কিন্তু এটা বাসু আর বাবলি বুঝলো না। বাবলিও কি আপনাদের নিয়ে সন্দেহ করতো? মারাত্মক ভাবে। আপনি তো লোকাল থানার অফিসারকে বলেছিলেন যে অরূপ আর আপনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। উনি এটাই জানতে এসেছিল, আর এটা যাতে বলি তার ওপরেই জোর দিচ্ছিল, তাই বাধ্য হয়ে প্রশ্ন এড়াবার জন্য মিথ্যে কথা বলেছিলাম। তার মানে শুধু বাসু না, বাবলিও সন্দেহ করতো আপনাদের? এই সন্দেহ জিনিসটা খুব খারাপ। বাবলি জানতো অরূপ তাকে খুব ভালোবাসে, তবুও অরূপকে আমার সাথে মিশতে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠত। আপনারা হয়তো জানেন না, অরূপকে জ্বালানোর জন্য বাবলি ওদের দোকানেরই একটা ছেলের সাথে প্রেম করতে শুরু করে। বাবলি প্রেম করে? হ্যাঁ, এই নিয়ে ওদের মধ্যে অনেকবার ঝগড়া হয়েছে। বাবলির বক্তব্য ছিল অরূপ যদি আমার সাথে মেলামেশা বন্ধ করে তবে ও ছেলেটাকে ছেড়ে দেবে। আমি অরূপকে বলেছিলাম, যখন আমাদের মেলামেশা কেউ পছন্দ করছে না, তবে আমাদের মধ্যে বন্ধুত্ব না রাখাই ভালো। বাবলি দোকানের যে ছেলেটির সাথে প্রেম করছিল তাকে অরূপ কাছ থেকে ছাড়িয়ে দেয়নি? দিয়েছিল। তারপরেই তো রাগ করে বাবলি চঞ্চলের বাড়ি চলে গেছিল। মৌ আমাকে ফোন করে ওর বাড়িতে ডাকে এবং বাবলি আর আমার সামনাসামনি কথা বলিয়ে দেয়। আমি বাবলিকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে ওরা অরূপ আর আমাকে নিয়ে যা ভাবছে, আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। কিন্তু বাবলি নাছোড়বান্দা, কিছুতেই বিশ্বাস করেনি। বাসুকে আপনি ছেড়ে চলে এলেন কেন? আগেই বলেছি, আমরা আলাদা ঘরে থাকতে শুরু করি, কিন্তু তাতে চঞ্চলের কিছু এফেক্ট পড়ে না। উল্টে দিন রাত অরূপকে নিয়ে সন্দেহ আর আমার সাথে ঝগড়া, অরূপের সাথে মারপিট, অপমানজনক কথা। আমার আর ভালো লাগছিল না, তাই আমি ওখান থেকে চলে আসি। এখন আপনি বাসুকে জেল থেকে ছাড়াতে চাইছেন কেন? আমার মনে হয় বাসু নির্দোষ। বাসুর সাথে আমি কিছু বছর তো কাটিয়েছি, ও কাউকে খুন করার মতন মনোভাব রাখে না। আপনার বন্ধু মারা গেছে শুনেও আপনি একবারও তাকে দেখতে আসেননি কেন? শুনলেনই তো আমার আর অরূপের সম্পর্ক নিয়ে সবাই কি ভাবতো। আমি যদি যেতাম হয়তো ওদের অসুবিধে হতো, তাই বাড়িতে বসে বুক ফাটিয়ে কেঁদে নিয়েছি। প্লিজ অফিসার, অরূপের আসল খুনিকে আপনারা বার করুন। আমি চাই ওর খুনি শাস্তি পাক। আমরা চেষ্টা করব আপনার বন্ধুর আসল খুনিকে ধরার। এই সময় অঞ্জনবাবু হাতে বেশ কয়েক রকমের মিষ্টির প্যাকেট এবং মিষ্টির হাঁড়ি নিয়ে ঘরে ঢোকে। এই নে রানী, ওনাদের এই মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে দে। এসবের আবার কি দরকার? আজ রোববার আমাদের এখানে হাট বসে, দেখলাম মিষ্টির দোকানে আজ ভ্যারাইটি মিষ্টি তৈরি করেছে, তাই সবাই মিলে খাবো বলে নিয়ে এলাম। এই নে, ধর। হ্যাঁ, দাও। রানী মিষ্টির প্যাকেট এবং হাঁড়ি নিয়ে ঘরের দিকে চলে যায়। এরপর রানী প্লেটে মিষ্টি সাজিয়ে নিয়ে আসে এবং সবাই মিলে মিষ্টি খাওয়ার আনন্দ উপভোগ করে।
ফটিকরা রওনা দিয়েছে লাটাগুড়ির দিকে। অমিত আর ফটিক দুজনে গাড়ির পিছনের সিটে বসে মোবাইলে লুডো খেলছে। অজয় সামনের সিটে বসে বাইরের দিকে দৃষ্টি রেখে চিন্তা করছে। ফটিক লুডো খেলতে খেলতে অজয়কে বলে, এত চিন্তা করে লাভ নেই। রানী মিথ্যে বলছে নাকি বাবলি সত্যি বলছে এগুলো সময়ের সাথে বোঝা যাবে। বাবলি বলল রানী আর অরূপের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল, সে জানে। আবার রানী বলছে বাবলি তাদের মেলামেশা নিয়ে সন্দেহ করত। আমি বুঝতে পারছি না কার কথা বিশ্বাস করব। আপাতত দুজনের কথাই বিশ্বাস করুন, পরে বিশ্বাস আর অবিশ্বাসের ডালচাল আলাদা করে নেবেন। বাই দ্য ওয়ে, আপনার কাছে অরূপের মার মোবাইল নাম্বার আছে? না, আপনার লাগলে মৌয়ের কাছ থেকে পেয়ে যাব। মৌ নিশ্চয়ই এখন অভিকের বাড়িতেই হবে। সেটা কি করে বলি বলুন? অভিককে ফোন করে জেনে নিতে পারি। তার দরকার নেই, সোজা অভিকের বাড়িতেই চলুন। হ্যাঁ, সেটাই ভালো। জার্নি করে গা হাত পা ব্যথা হয়ে গেছে, ওখানে গেলে একটু ড্রিঙ্কস করা যাবে। সে তো আমার বাড়িতেও করতে পারবে। সে জানি পারবো। ওখানে গেলে মোয়ের থেকে ওর মায়ের নাম্বারটাও পাওয়া যাবে, মানে যাকে বলে রথ দেখা আর গলা বেচা একসাথে। ঠিক আছে, তবে তাই চলুন। ওখানে গিয়ে এই গাড়িটা ছেড়ে দিতে পারেন। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। ফেরার সময় থানা থেকে একটা গাড়ি ডেকে নাও। অভিকের মুখ সাদা হয়ে আছে, মৌ তার মুখে আটা লাগিয়ে দিয়েছে। অভিক তাই হাতে মুঠো করে আটা নিয়ে মৌয়ের পিছনে ছুটছে এবং মৌ অভিকের থেকে বাঁচার জন্য হাসতে হাসতে পুরো একতলা ছুটে বেড়াচ্ছে। তাই দেখে শ্যামদা একপাশে দাঁড়িয়ে হাসে। কাজের মহিলা কবিতা শাড়ির আঁচলে মুখ চেপে নিঃশব্দে হাসতে থাকে। হ্যাঁ, যতই পালাও, আজ তোমার মুখে আটা আমি মাখাবো। আগে তো ধরবে, তারপর তো মাখাবে। দেখো, ছোটাছুটি করতে গিয়ে পড়ে যেও না। অভিক প্রায় মৌকে ধরে ফেলে, তখনই মৌয়ের চোখ পড়ে বাইরের দরজার দিকে। এই দাঁড়াও দাঁড়াও, ওই দেখো অজয়বাবুরা এসেছে। অভিক থেমে গিয়ে দেখে দরজার সামনে দাঁড়িয়ে অজয় এবং ফটিকরা। অভিক একটু অপ্রস্তুত হয়ে পড়ে, বলে, আপনারা? চলে এলাম, ভাবলাম আপনার সাথে একটু আড্ডা মেরে যাই। শ্যামদা, ওনাদেরকে বসাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আপনারা ভিতরে বসবেন না বাইরে? বাইরে বসলেই ভালো হয়, মুক্ত বাতাস পাবো। ঠিক আছে শ্যামদা, প্লিজ একটু ব্যবস্থা করে ফেলো। আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা বসুন, আমি আসছি। অভিক সিঁড়ি থেকে দোতলায় উঠে যায়। অজয় মৌকে বলে, মৌ, আপনার সাথে আমাদের একটু কথা ছিল। হ্যাঁ, আপনারা বসুন, আমি হাত ধুয়ে আসছি। চলুন স্যার, আপনাদের বসার ব্যবস্থা করে আসি। হ্যাঁ, চলো। অজয়রা শ্যামের সাথে বাইরে আসে। শ্যাম গার্ডেন চেয়ারগুলো ঠিক করে গুছিয়ে মুছে দেয়। বসুন স্যার। শ্যামদা, একটু জল পাওয়া যাবে? আমি এক্ষুনি আনছি। শ্যাম চলে যায়। অজয়রা চেয়ারে বসে। কিছুক্ষণ পর মৌ আসে এবং ফাঁকা চেয়ারখানায় বসে বলে, হ্যাঁ বলুন। আপনার মায়ের নাম্বারটা দরকার ছিল, পাওয়া যাবে? হ্যাঁ, নিয়ে নিন। আমার মোবাইলে টাইপ করে দিন। ফটিক তার মোবাইল মৌয়ের দিকে বাড়িয়ে দেয়। মৌ ফটিকের মোবাইল নিয়ে তাতে নাম্বার টাইপ করে ফটিককে মোবাইল ফিরিয়ে দিয়ে বলে, আপনাদের মায়ের সাথে কি দরকার? এমনি নিয়ে রাখলাম। আচ্ছা, আপনার দাদার সাথে কি বাসুর বউয়ের কোনো প্রেমের সম্পর্ক ছিল? দাদা বাবলিকে বিয়ে করার জন্য আমার প্রেমের বলি চড়িয়েছিল। এতেই বুঝিয়ে নিন দাদা বাবলিকে কতটা ভালোবাসত। অতএব বাবলিকে ছাড়া দাদা আর অন্য কোনো মেয়েকে ভালোবাসবে এটা ভাবাই যায় না। কিন্তু বাবলি নাকি অরূপকে রানীর সাথে সন্দেহ করত। হ্যাঁ, একবার তো এই নিয়ে ঝগড়া করে আমাদের বাড়িতে চলে গিয়েছিল। আমি তখন রানীকে ফোন করে ডেকে দুজনের সামনাসামনি কথা বলিয়ে দিই, কিন্তু তাতেও বাবলির সন্দেহ দূর হয় না। বাবলি কি কারোর সাথে প্রেম করে?
বৌদি ওরকম মেয়ে না, দাদাকে খুবই ভালোবাসত। সেদিন যে আপনারা এখানে এসেছিলেন, ডুয়ার্সে আসার প্রোগ্রাম কে তৈরি করেছিল? আমি। বৌদির ইচ্ছা ছিল দার্জিলিং যাওয়ার, আমি এখানে আসার প্রোগ্রাম করি। তার মানে আপনি জানতেন অভিক এখানে থাকে? না, তখন আমি জানতাম না যে অভিক এখানে বাড়ি করেছে। এই সময় শ্যামদা একটা ট্রেতে জলের গ্লাস সাজিয়ে নিয়ে আসে এবং টেবিলের ওপর রাখে। মৌ শ্যামকে বলে, কবিতাকে বলো ওনাদের জন্য চায়ের ব্যবস্থা করতে। ঠিক আছে। এই সময় অভিক সিল্কের এক রঙের লুঙ্গি পাঞ্জাবি পরে এগিয়ে আসে, বলে, শ্যামদা, চা নয়, আসল জিনিসের ব্যবস্থা করে ফেলো। রোজ রোজ খেতে ভালো লাগে। রোজ কোথায়? যেদিন অজয়বাবু আসেন সেদিন বসি। আজ আবার আমাদের গেস্ট আছে। বুঝেছি, অজুহাত। তুমি দাঁড়িয়ে রইলে কেন শ্যামদা? যাও, স্যারের হুকুম, ব্যবস্থা করে ফেলো গিয়ে। ঠিক আছে। শ্যাম চলে যায়। অভিক চেয়ারে বসে। ফটিকবাবু, শুনলাম আপনি নাকি আজ সকালে শ্যামদার সাথে দেখা করতে এসেছিলেন। হ্যাঁ, শ্যামদার থেকে কিছু এক্সারসাইজ শিখলাম এবং অরূপের খুন নিয়ে কিছু আলোচনা করলাম। আমার মনে হয় আপনারা শুধু শুধু এই কেসটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন। খুন হয়েছে, আসামি ধরা পড়ে গেছে, ব্যাস, কেস ক্লোজ। আপনি খারাপ বলেননি, কিন্তু কি জানেন, আসল খুনিকে খুঁজতে গিয়ে দেখছি সবাই সত্যি কথা বলেনি। ইনফ্যাক্ট এখনও বলছে না। কারা সত্যি কথা বলছে না? আচ্ছা, আপনি কি আমাদের কথা বলছেন? অবশ্যই আপনাদের কথা বলছি। আপনারা যা যা জিজ্ঞাসা করেছেন আমরা তো সঠিক উত্তরই দিয়েছি। সঠিক উত্তর যদি দিয়ে থাকেন তবে আজ বিশেষ কিছু জিজ্ঞাসা করব না। শুধু মৌয়ের থেকে চঞ্চলের মৃত্যুর দিনের ঘটনা শুনতে চাইব। কি বলা যাবে? না বলার কি আছে, কিন্তু কোনো কিছু বাদ না দিয়ে পুরো দিনের ঘটনা বলতে হবে। ঠিক আছে। সেদিন সকালে উঠে চঞ্চল আমাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঘরে রান্না করার মতন কিছু ছিল না, কয়েকটা মুড়ি পড়েছিল। আমি জল দিয়ে খেয়ে মার সাথে দেখা করতে দাদার বাড়ি যাই। বাবলি ছিল না, দোকানে গেছিল। সেদিন নাকি কোনো অফিসে অনেকগুলো কম্পিউটার ডেলিভারি করার ছিল। সেদিন দুপুরটা মার কাছেই খেয়ে নিই। বিকেল নাগাদ আমার মোবাইল বেজে ওঠে। আমি অবাকই হই, কারণ আমার মোবাইলে রিচার্জ না থাকার দরুন ইনকামিং আউটগোয়িং দুটোই বন্ধ হয়ে গেছিল। ফোন ধরে শুনি চঞ্চল বাজার করে বাড়ি ফিরছে। আমি আর দেরি করি না, মাঠ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসি। আপনার দাদার বাচ্চা কোথায় ছিল? বাড়িতেই ছিল। মার মুখে শুনলাম বৌদি নাকি বলেছে বাচ্চাটাকে বোর্ডিং স্কুলে পাঠাবে। বাচ্চাটার বয়স কত? সামনের মাসে 7 হবে। তবে তো খুবই ছোট। হ্যাঁ, সবে 1-এ উঠেছে। বাচ্চাটাকে বোর্ডিংয়ে দেবে কেন? এ বিষয়ে আপনার মা কিছু বলেছে? বৌদি দোকান আর বাচ্চা একসাথে সামলাতে পারছে না, তাই জন্যই বোর্ডিং স্কুলের কথা ভেবেছে। বাড়ি ফিরে আসার পরে কি করলেন? চঞ্চল অনেক কিছু বাজার করে এনেছিল। বলল বাসুদা আসছে, আজ এখানে ড্রিঙ্কস করবে আর রাতে খেয়ে যাবে। আমাকে চিকেন পকোড়া আর রাতের জন্য মাটন বানাতে বলল। বাসু আসার পরে কি হলো? মৌ উত্তর দেয় না। ফটিক বলে, গ্লাসে মদকে ঢেলেছিল। অজয়বাবুর মুখে শুনেছি বাসু হুইস্কি খেত আর চঞ্চল রাম। রামের বোতল কে খুলেছিল? দাঁড়ান দাঁড়ান, আপনি তো রীতিমতো জেরা শুরু করলেন। জেরা না, উনি বলতে গিয়ে থেমে গেল, তাই এসব প্রশ্ন করতে বাধ্য হলাম। বাড়ির লজ্জা না, বাইরের লোককে বলা যায় না। আপনি জিজ্ঞাসা করলেন বাসুদা আসার পরে কি হলো, তাই থেমে গেছিলাম। চঞ্চল আর বাসুদা নিজেদের মধ্যে শারীরিক সম্পর্ক করত। বাসুদা আসার পরে ওরা দুজন ওপরের ঘরে চলে গেছিল। মদের বোতলগুলো কোথায় ছিল? নিচে ডাইনিং টেবিলের ওপরে। তবে তো আপনার যথেষ্ট সুযোগ ছিল চঞ্চলের বোতল খুলে বিষ ঢেলে দেওয়ার। কি বলছেন? একটু ভেবেচিন্তে বলুন। শুনুন অভিকবাবু, আপনি আর মৌ এত বছর পর একসাথে হয়েছেন, তাই আমি চাই না আপনারা কোনো কারণে আবার আলাদা হয়ে যান। আপনি কি আমাদের থ্রেট করছেন? আপনার যদি মনে হয় মৌ চঞ্চলকে মেরেছে এবং আমি আর শ্যামদা অরূপকে খুন করেছি,
আপনি প্রমাণ নিয়ে আসবেন। কথা দিচ্ছি, নির্দ্বিধায় নিজেকে পুলিশের হাতে তুলে দেব। আর যতক্ষণ না আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাচ্ছেন, প্লিজ এই বিষয়ে কোনো কথা বলবেন না। বেশ, তাই হবে। চলুন অজয়বাবু, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। এই বলে ফটিক উঠে দাঁড়ায়, তার সাথে অমিত এবং অজয়। মৌ বলে ওঠে, এ কি, আপনারা চলে যাচ্ছেন যে? অভিকবাবু, আপনি অজয়বাবুর সাথে অনেক সাপসিঁড়ি খেলেছেন। উনি আপনাকে সন্দেহ করেছে, আর আপনি ওনার সন্দেহ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। বলতে পারেন অজয়বাবু আপনাকে সন্দেহ করে ময়ে উঠেছে, আর আপনি ওনার সন্দেহ যে ভুল তাই প্রমাণ করে সাপের মুখে ফেলে নিচে নামিয়ে আবার নতুন করে তদন্ত করতে বাধ্য করেছেন। আমি জানি না আপনারা দোষী কিনা, কিন্তু কথা দিলাম এই সাপসিঁড়ির রহস্যভেদ আমি করবই। বাই অ্যান্ড গুড নাইট। ফটিক জোর পায়ে চলে যায়, সাথে অমিত ও অজয়। অভিক আর মৌ ফটিকদের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই সময় পুলিশ স্টেশন থেকে পাঠানো গাড়ি এসে থামে রাস্তায়। অজয় ও ফটিকরা গাড়িতে ওঠে এবং গাড়ি চা বাগানের রাস্তা ধরে দূরে চলে যায়। ফটিকরা গাড়ি চড়ে অজয়ের বাড়ি ফিরছে। অজয় গাড়ি চালককে বলে, বাহাদুর, ওয়াইন শপে দাঁড়িয়ে। ওকে সাপ। অমিত ফটিককে বলে, তুই তো হিরোদের মতন ডায়লগ মেরে এলি, হঠাৎ এরকম উত্তেজিত হয়ে গেলি কেন? মৌ চালাকি করতে যাচ্ছিল, দেখলি না? গল্প বলতে গিয়ে থেমে গেল। ওই সময় ভাবছিল কতটা এডিট করে বলা যায়। একটা মহিলা যে অজয়বাবুকে ফোনে সব বিস্তর স্বামীর নামে বলে দিয়েছিল, সে হঠাৎ লজ্জা পেয়ে স্বামীর কুকীর্তি আড়াল করতে চাইছে, আর এটাও আমাকে বিশ্বাস করতে হবে? ঠিকই বলেছেন। উনি হয়তো ভুলে গেছে যে আগে আমাকে সব জানিয়েছে। অজয়বাবু, আপনি মৌ, অভিক এবং শ্যামের কল রেকর্ড তুলুন। আমি দেখতে চাই আপনি মৌকে অভিকের ফোন নাম্বার দেওয়ার আগে ওদের মধ্যে কথা হয়েছে কিনা। আর আমাকে চঞ্চল এবং অরূপের ময়নাতদন্তের রিপোর্টটাও দেখাবেন। ঠিক আছে, কাল সকালে দেখিয়ে দেবো। আর আমি রঘুবীরকে এখনই বলে দিচ্ছি, ও কল রেকর্ড তুলে নেবে। থ্যাংক ইউ। এই সময় বাহাদুর গাড়ি থামায়, বলে, সাপ, ওয়াইন শপ। আপনারা বসুন, আমি আসছি। আপনি বসুন। আপনি এই এলাকার পুলিশ অফিসার, আপনার মদ কিনতে যাওয়াটা ঠিক হবে না। আমি যাচ্ছি। অমিত গাড়ি থেকে নেমে ওয়াইন শপের দিকে চলে যায়। ফটিক অজয়কে বলে, কালকে কি আপনার সময় হবে? তবে বাসুর সাথে দেখা করে আসতাম। দেখে নিচ্ছি। থানায় বড় কেসের ঝামেলা না থাকলে সাব ইন্সপেক্টরদের দায়িত্ব দিয়ে চলে যাব। কিছুক্ষণ পরে অমিত মদ কিনে গাড়িতে এসে ওঠে। বাহাদুর গাড়ি স্টার্ট করে এগোতে থাকে। অমিত বলে, সামনে কোনো ভালো দোকান দেখে দাঁড়াবেন, কিছু চিপস আর কাজু বাদাম নিয়ে নেব। ওকে সাহেব। অজয় বাড়ি পৌঁছে রঘুবীরকে বলে সে যেন অভিক, মৌ ও শ্যামের গত কিছু মাসের কল রেকর্ড তুলে নেয়। এরপর পুলিশ স্টেশনের সারাদিনের রিপোর্ট নেয়। ততক্ষণে ফটিকরা ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে ফেলেছে। অজয় ফ্রেশ হওয়ার পরে তিনজনে রিল্যাক্স করে বসে নানান রকমের গল্প করতে করতে ড্রিঙ্কস করে। তারপর ডিনার করে রাত প্রায় 12টা নাগাদ সবাই শুয়ে পড়ে। দুপুর 1টা নাগাদ ফটিকরা পৌঁছয় জেলে বাসুর সাথে দেখা করতে। জেলার বাসুকে তার অফিসে ডেকে পাঠায়। বাসু আসার পরে জেলার অজয়দের কথা বলতে দিয়ে নিজে জেলে রাউন্ড মারতে বের হয়ে যায়। বাসু অজয়কে দেখে নমস্কার জানায়। নমস্কার স্যার। কেমন আছো বাসু? জেলে মানুষ আর কেমন থাকবে স্যার, কোনো দোষ করলাম না, তবু জেলে খাটতে হচ্ছে। ফটিক বাসুকে বলে, দেখো বাসু, তোমার অলরেডি শাস্তি হয়ে গেছে, তাই তোমার নতুন করে শাস্তি হবার নেই। এবার তুমি আমাদের বলো তো, অরূপকে কে খুন করেছে? আমি জানি না স্যার। দেখো বাসু, সব প্রমাণ তোমার বিরুদ্ধে। তুমি কি চাও না আসল আসামি ধরা পড়ুক আর তুমি
তুমি ছাড়া পেয়ে যাও? অবশ্যই চাই স্যার, কিন্তু বিশ্বাস করুন আমি জানি না বাসুকে কে খুন করেছে। তুমি চঞ্চলকে মারলে কেন? চঞ্চলকে আমি মারিনি, মৌ আমার নামে মিথ্যে কথা বলছে। কিন্তু অরূপকে যে তার দিয়ে ফাঁস লাগিয়ে মারা হয়েছিল সেটাতে তো তোমার হাতের ছাপ পাওয়া গেছে। চঞ্চল অসুস্থ হয়ে যাবার পরে আমি কেমন যেন নার্ভাস হয়ে পড়ি। সেই সুযোগ নিয়ে মৌ আমার হাতে তারের টুকরো ধরিয়ে দিয়েছিল। এই কথা আমি অনেকবার আদালতেও বলেছি। আদালত মুখের কথা না, প্রমাণ ভিত্তিতে শাস্তি দেয়। কেবল তারে তোমার হাতের ছাপ ছিল, অরূপের খুনের জায়গাতে তোমার জুতোর ছাপ পাওয়া গেছে। জুতো আমার হারিয়ে গেছিল, সম্ভবত রিসর্টে ফেলে এসেছিলাম। যেদিন তুমি চঞ্চলের বাড়িতে গেছিলে সেদিন কে প্রোগ্রাম করেছিল? আমি চঞ্চলকে ফোন করে বলি মদ খাওয়ার কথা। সেদিন হঠাৎ প্রোগ্রাম করলে কেন? মনটা ভালো লাগছিল না, সারাদিন কাজ আর বাড়ি গেলে একা। আমার বউটাও আমাকে ছেড়ে চলে গেছে। আমি রানীকে খুব ভালোবাসি, কিন্তু যখন দেখতাম অরূপের সাথে ওর বেশি মেলামেশা তখন আমার গা হাত পা জ্বলত। তুমি তো তোমার বউকে সন্দেহ করতাম। শুধু আমি কেন, বাবলিও ওদের সন্দেহ করত। ওদের মেলামেশার ধরন দেখলে আপনারাও সন্দেহ করতেন। কেন? তুমি কি ওদের কোনোদিনও খারাপ কিছু করতে দেখেছো? না স্যার, কিন্তু তোমাকে এবং চঞ্চলকে রানী শারীরিক সম্পর্ক করতে দেখেছে। বাসু চুপ হয়ে যায়। ফটিক বলে, তুমি ওদের মেলামেশা গল্প করা সহ্য করতে পারোনি, আর রানী তোমাদের নিজের চোখে শারীরিক সম্পর্ক করতে দেখেও তোমার সাথে এক ছাদের নিচে বসবাস করছিল। বাসু, কাউকে দোষ দেওয়ার আগে নিজেকে বিচার করে নেবে। বাসু চুপ থাকে। কিছুক্ষণ পর ফটিক আবার বলে, এবার তুমি ঠান্ডা মাথায় বলো, যেদিন তুমি আর চঞ্চল মদ খেতে বসেছিলে সেদিন কি ঘটেছিল? দাঁড়াও, তুমি মদ কেনার থেকে শুরু করো। চঞ্চলকে ফোন করার পর আমার কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে আমি একটা মদের দোকান থেকে আমার জন্য হুইস্কি আর চঞ্চলের জন্য রাম কিনি। আমি নিজে কাবাব খাই না, কিন্তু চঞ্চল ভালোবাসে বলে এক প্লেট কাবাব নিয়ে চঞ্চলদের বাড়ি পৌঁছই। ওদের বাড়িতে গিয়ে দেখি এলাহি ব্যাপার, চঞ্চল কারখানা বেচার অ্যাডভান্স পেয়েছে। তাই চঞ্চল মটন, চিকেন আরও অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। মদ যখন কিনেছ বোতলগুলো সিল করা ছিল? হ্যাঁ স্যার, বোতল সিল করা ছিল। ফুল না হাফ নিয়েছিলে? আমরা বেশি খাই না, তাই জন্য হাফই নিয়েছিলাম। শুনেছি তোমরা মদের বোতল দুটো নিচতলায় রেখে ওপরে গেছিলে। যখন নিচে এলে বোতল দুটো কি সিল করা ছিল? না, কারণ আমরা মদ খেতে বসলে চঞ্চল মৌকে দিয়ে পেক বানাতো। সেদিন মৌ আগে থেকে পেক বানিয়ে প্লেটে কাবাব আর চিপস সাজিয়ে রেখেছিল। তার মানে মৌ যখন পেক বানিয়েছিল তখনই চঞ্চলের গ্লাসে বিষ মিশিয়েছে? হতে পারে, কারণ ও চুমুক দিয়েই বলেছিল মদটা তেতো আর কেমন গন্ধ লাগছে। তাই ও ওই পেক বেসিনে ফেলে নতুন করে পেক বানিয়ে নিয়েছিল। তার মানে চঞ্চল মৌয়ের বানানো পেক খায়নি? না। অজয় ও ফটিকরা রেস্টুরেন্টে ঢুকে কোণের একটা টেবিল নিয়ে বসেছে খাবার খেতে। তন্দুরি রুটি আর চিকেন কষার অর্ডার দিয়ে অপেক্ষা করছে। তখন অজয় বলে ওঠে, ভেবেছিলাম মৌ চঞ্চলকে বিষ দিয়েছে, এখন তো শুনছি মৌয়ের ঢালা পেক চঞ্চল খাইনি। মৌ বিষ দেয়নি, বাসু বিষ খাওয়ায়নি, তবে চঞ্চলকে বিষ খাওয়ালো কে? আপনার কি মনে হচ্ছে ফটিকবাবু? সেটাই ভাবছি। সেদিন ওই সময় বাসু আর মৌ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। তবে মদে বিষ মেশালো কে? চঞ্চল নিজে বিষ খায়নি তো? আমার মনে হয় না।
কারণ সেদিন অভিক কারখানা কিনবে বলে চঞ্চলকে 1 লাখ টাকা অ্যাডভান্স করেছিল। অতএব তার টাকা পয়সার প্রবলেম মিটে গেছিল। তবে কেন সে সুইসাইড করবে? সুইসাইড চঞ্চল করেনি, ওনাকে মারা হয়েছে। আচ্ছা অজয়বাবু, যেদিন মৌ আপনাকে ফোন করে বলেছিল চঞ্চল মারা গেছে, তখন আপনি কোথায় ছিলেন? অভিকের বাড়িতে। অভিক আর আমি ডিনার করছিলাম। শ্যামদা এবং ওনাদের কাজের মহিলা আমাদের খাবার দিচ্ছিল। তার মানে শ্যাম আপনার চোখের সামনে ছিল। এতজনের মধ্যে তোর কি মনে হচ্ছে শ্যাম খুনি হলেও হতে পারে? দেখ, শ্যাম চঞ্চলকে খুন করেনি এটা কনফার্ম, কিন্তু শ্যাম যে অরূপকে মারেনি এটা হলপ করে বলা যাবে না। আপনি কি কোনো ক্লু পেয়েছেন? ক্লু পাইনি, কিন্তু শ্যামদাকে সন্দেহ করার কারণ আছে। নিশ্চয়ই মনে আছে আমি একদিন আপনার থানায় গেছিলাম। হ্যাঁ, রঘুবীর ফোন করে বলেছে। সেদিন সাব ইন্সপেক্টর রঘুবীরের সাথে কথা বলার পরে সুরেশ নামে একটা পান দোকানদারের সাথে দেখা করেছিলাম। দোকানদারের থেকে শুনলাম অরূপ ওনার কাছে গাঁজার খোঁজ করেছিল, এবং অরূপ চলে যাওয়ার পরে শ্যাম নাকি অরূপের সম্বন্ধে খোঁজ খবর নিয়েছিল। তার মানে সেদিন শ্যামদা অরূপকে ফলো করেছিল? তাই তো মনে হচ্ছে। আচ্ছা অজয়বাবু, অরূপ ও চঞ্চলের ময়না তদন্তের রিপোর্ট দুটো আজ দেখা যাবে? চলুন, আজ বাড়ি ঢোকার আগে থানায় ঘুরে যাব। ওখানে আমার আলমারিতে কপি রাখা আছে। ঠিক আছে। এই সময় ওয়েটার খাবার নিয়ে আসে। ফটিকরা খাবার শেষ করে রওনা দেয় লাটাগুড়ির দিকে। অজয় পুলিশ স্টেশনে এসে ফটিকদের নিজের ঘরে বসতে বলে। এরপর সাব ইন্সপেক্টর রঘুবীরকে আলমারির চাবি দিয়ে বলে অরূপ ও চঞ্চলের কেস ফাইল বার করতে। অরিজিনাল ফাইল চার্জশিটের সাথে আদালতে জমা পড়ে, তাই কপি ফাইল বার করে ফটিকদের দেখায়। ফটিক ও অমিত দুজনে দুটো ফাইল নিয়ে ভালো করে দেখতে থাকে। তারপরে ফটিক বলে ওঠে, খেয়াল করেছেন ময়নাতদন্তের রিপোর্ট বলছে অরূপের গলায় দুটো দাগ পাওয়া গেছে। দেখেছি, কিন্তু দুটো দাগ একই তারের। কিন্তু টাইমিং আলাদা। হ্যাঁ, একটা দাগের থেকে আরেকটা দাগের 2 মিনিটের ডিফারেন্স। এই ডিফারেন্স দেখে আপনার কিছু মনে হয়নি? সেভাবে কিছু না। আমার মনে হয়েছে প্রথমে খুনি হয়তো ভেবেছে অরূপ মরে গেছে, পরে যখন দেখলো অরূপ জীবিত তখন আরেকবার ফাঁস লাগিয়ে দিয়েছে। আর পরের ফাঁসেই অরূপের মৃত্যু হয়েছে। এই দেখুন মৃত্যুর টাইম। অজয় যখন কাগজখানা নিয়ে চোখ বোলাচ্ছে তখন অমিত চঞ্চলের রিপোর্ট দেখতে দেখতে বলে ওঠে, চঞ্চলকে হিমোটক্সিক দিয়ে মারা হয়েছে, মানে সাপের বিষ। কি? সাপের বিষ? হ্যাঁ, হিমোটক্সিক সাপের বিষ। এই বিষ কার্ডিওভাস্কুলার সিস্টেমকে প্রভাবিত করে। অজয় অবাক হয়, রঘুবীর চুপ থাকে। ফটিক কপাল চুলকোতে চুলকোতে ভাবতে শুরু করে। কিছুক্ষণ পর ফটিক বলে ওঠে, তার মানে বিষ বাসুর আনা কাবাবে ছিল, আর সেই কাবাব খেয়েই চঞ্চল মরেছে। অজয়বাবু, আপনি জেলারকে ফোন করে বলুন বাসুর সাথে কথা বলিয়ে দিতে, আর বাসু ফোন ধরলে আমাকে দেবেন। অজয় জেলারকে ফোন করলে জেলার 15 মিনিটের মধ্যে বাসুর সাথে কথা বলিয়ে দেয়। এই নিন, বাসু ফোনে আছে। ফটিক অজয়ের থেকে মোবাইল নিয়ে বলে, বাসু, চঞ্চলদের বাড়ি যাওয়ার সময় তুমি যে দোকান থেকে কাবাব কিনেছিলে সেই দোকানের কাউকে তুমি আগে থেকে চিনতে? ওই রেস্টুরেন্টের মালিক আমার পরিচিত, কারণ ওই দোকানে আমি মশলা দিতাম। একটু মনে করে বলো তো, তুমি কি ওখানে দাঁড়িয়ে কাউকে বলেছিলে যে তুমি চঞ্চলদের বাড়ি যাচ্ছ এবং তুমি কাবাব খাও না, কাবাব চঞ্চলের জন্য নিচ্ছ? বাসু চিন্তা করে, তারপর বলে, হ্যাঁ, মনে পড়েছে। আমি চঞ্চলদের পাশের বাড়ির এক ভদ্রলোককে বলেছিলাম। উনি তখন চিলি চিকেন নিতে এসেছিল। যখন তুমি এই কথা ভদ্রলোককে বলছিলে তখন ওখানে কে কে ছিল? আমরা কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলাম।
ওখানে মালিক আর ম্যানেজার ছাড়া আর কেউ ছিল না। তোমার সাথে বা চঞ্চলের সাথে ওই রেস্টুরেন্টের মালিক বা ম্যানেজারের কোনো শত্রুতা আছে? না, আমার সাথে ওদের কোনো শত্রুতা নেই, আর চঞ্চলকে তো ওরা চেনেই না। তোমাকে কাবাব ডেলিভারি কে করেছে? ম্যানেজার, সে নিজে ভিতরে গিয়ে কাবাব এনে আমাকে দিয়েছিল। তুমি কি ম্যানেজারকে আগে থেকে চিনতে? না, এই ম্যানেজার ছেলেটি নতুন। রেস্টুরেন্টটা কোথায়? বাসু রেস্টুরেন্টের ঠিকানা ফটিককে বুঝিয়ে বলতে থাকে। ফটিক অজয়বাবুকে ইশারায় বলে একটা কাগজ আর পেন দিতে। রঘুবীর তাড়াতাড়ি অজয়ের টেবিলে রাখা পেপার প্যাড এবং পেন এগিয়ে দেয়। ফটিক লিখে নিয়ে বাসুকে বলে, থ্যাংক ইউ বাসু, আশা করছি তুমি খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। অশেষ ধন্যবাদ স্যার। ফটিক ফোন ছাড়ে এবং অজয়কে ফোন ফিরিয়ে দিয়ে বলে, অজয়বাবু, শিলিগুড়ির পুলিশকে অ্যাড্রেস দিয়ে বলুন এই রেস্টুরেন্টের ম্যানেজারকে অ্যারেস্ট করতে। আপনি কি শিওর যে এই ম্যানেজারই চঞ্চলকে মেরেছে? শুধু আমি নই, অমিতও শিওর। কি অমিত? হ্যাঁ, আমিও শিওর, কারণ সেদিন বাসু আর মৌ ছাড়া শুধু ওই কাবাবই ছিল যার জন্য চঞ্চল মরতে পারে। ওকে, হ্যাঁ রঘুবীর। দাঁড়ান, আমার মনে হয় আপনার দুটো কেসের প্রবলেমই সলভ হয়ে যাবে। মানে অরূপকেও এই লোকটা খুন করেছে? আমার মন তাই বলছে। তুই কি ভাবছিস? এই ছেলেটি বাবলির লাভার? একদম ঠিক ধরেছিস, সম্ভবত এই ছেলেটা বাবলির লাভার। চলুন অজয়বাবু, আমাদের এখনই শিলিগুড়ি যেতে হবে। এখনই? অজয়বাবু ক্লাইম্যাক্সে পৌঁছে গেছেন। অরূপদের এলাকার থানায় ফোন করে পুলিশ ফোর্স রেডি করতে বলুন। ঠিক আছে রঘুবীর, আপনি বাহাদুরকে বলুন শিলিগুড়ি যেতে হবে, আর আমি গাড়িতে যেতে যেতে এসপির সাথে কথা বলে নিচ্ছি। আর এই নিন, শিলিগুড়ি পুলিশ স্টেশনে ফোন করে ম্যানেজারকে গ্রেপ্তার করতে বলুন। ঠিক আছে স্যার। রঘুবীর বেরিয়ে যায়। অজয় বলে, শিলিগুড়িতে কোথায় যাবেন? অরূপদের বাড়িতে। রাত 8:20 নাগাদ ফটিকরা এসে পৌঁছয় অরূপদের বাড়িতে। দরজার পাশে লাগানো কলিং বেল 3-4 বার বাজাবার পরেও যখন দরজা খুলতে কেউ আসে না, তখন অজয়দের কপালে চিন্তার ছাপ পড়ে। এমন সময় ঘরের ভিতর থেকে অরূপের মা অপর্ণা দেবী ভয় ভয় জিজ্ঞাসা করে, কে কে? আমি পুলিশ ইন্সপেক্টর অজয়। অপর্ণা দেবী ধীরে সুস্থে দরজা খোলে। অজয় বলে, নমস্কার, আপনাদের সাথে কিছু কথা আছে, ভিতরে আসতে পারি? আসুন। অজয় ও ফটিকরা ঘরের ভিতরে আসে। অপর্ণা দেবী দরজা বন্ধ করে এগিয়ে এসে বলে, বসুন। আপনারা চা বা কফি কিছু খাবেন? না থ্যাংক ইউ, আপনি বসুন। অপর্ণা দেবী একটা সিঙ্গেল সোফায় গিয়ে বসে। ফটিক বলে, আপনার সাথে আমাদের আলাপ হয়নি। আমি ফটিক আর ও অমিত। নমস্কার। আপনারা কেমন আছেন অপর্ণা দেবী? ফটিকের প্রশ্ন শুনে অপর্ণা দেবী অবাক হয়। কেন বলুন তো, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছেন? এমনি করলাম। আচ্ছা, আপনার বৌমা কোথায়? ওপরে আমার নাতিকে ঘুম পাড়াচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন আপনার বৌমার সাথে আপনাদের দোকানের একটা ছেলের সম্পর্ক আছে। না, এমন কিছু তো আমি শুনিনি। জেনেও না জানার ভান করবেন না, জানলে বলে দিন। না, আমি জানি না। আপনি যদি না জেনে থাকেন, আমি বলছি, আপনার বৌমার লাভার আপনার ছেলেকে খুন করেছে। কথাটা শুনে অপর্ণা দেবীর চোখ দুটো জলে ছলছল করে ওঠে। সে বলে, আমার অনেকবার মনে হয়েছে ওই কৌশিকই আমার ছেলেকে মেরেছে। জানেন, একটু আগেও এসে বাবলিকে শাসিয়ে গেল, বলল বাবলি যদি ওকে বিয়ে না করে আমার নাতিকে মেরে ফেলবে। আপনার যখন কৌশিক ছেলেটির ওপর সন্দেহ ছিল, তবে আগে যখন এসেছিলাম তখন জানাননি কেন? ভয়ে। কারণ আমার আগে মনে হতো বাবলি সত্যি ছেলেটাকে ভালোবাসে। যদি আপনাদের কৌশিকের সম্বন্ধে জানিয়ে দিই, তবে বাবলি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে।
আর মৌয়ের অবস্থা তো অত ভালো নয় যে ও আমাকে দেখবে। তার মানে বাবলি সত্যিকারের কৌশিককে ভালোবাসে না? এখন তো বুঝতে পারছি বাবলি অরূপকে জ্বালানোর জন্যই কৌশিকের সাথে প্রেমের অভিনয় করতে গিয়ে বিপদে পড়েছে। এই সময় বাবলি সিঁড়ি থেকে নিচে নেমে আসে। সরি ইন্সপেক্টর, কৌশিকের সম্বন্ধে আমার আপনাকে আগে বলে দেওয়া উচিত ছিল। আপনি তো সেদিনকেও বলেননি, যেদিন আমরা লাস্টবার এসেছিলাম। কিন্তু বাইরে চকচকে জুতো দেখে বুঝে গিয়েছিলাম আপনার ঘরে কোনো পুরুষ আছে। আপনি ঠিকই বলেছেন, সেদিন কৌশিকী এসেছিল, আর ও আসবে বলেই আমি শাশুড়ি মাকে আর ছেলেকে আশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম। তার মানে আপনি ওকে বাড়িতে অ্যালাউ করতেন? না, ওকে আমি বাড়িতে কেন, আমার জীবনেও অ্যালাউ করিনি। ও সেদিন ফোন করে বলেছিল আমি যদি দেখা না করি আমার ছেলেকেও মেরে ফেলবে, তাই বাধ্য হয়ে ওকে বাড়িতে আসতে বলি। বাড়িতে আসতে বলেছিলেন, আপনার ভয় করছিল না? করেছিল, কিন্তু উপায় ছিল না। না হলে আমাকে একটা হোটেলে দেখা করতে বলেছিল। আমরা রানীর মুখে শুনেছি আপনি অরূপকে জ্বলাবার জন্য ছেলেটির সাথে প্রেম করছিলেন। প্রেম আমি ওর সাথে করিনি, অরূপ রানীর সাথে প্রেম করেছিল, তাই আমি ওর সাথে অভিনয় করেছিলাম। সেদিন আপনি বললেন অরূপের সাথে রানীর প্রেম ছিল না, শুধু বন্ধুত্ব সম্পর্ক ছিল। ইচ্ছে করেই বলেছি, না হলে পুলিশ ভাবতো রানীকে নিয়ে অশান্তির জেরে আমি অরূপকে খুন করিয়েছি। এত কিছু করেও তো রক্ষা হলো না। আপনি যে আপনার অভিনয় করা প্রেমিককে দিয়ে অরূপের খুন করিয়েছেন, এটা তো স্পষ্ট। না, আমি জানতাম না ও খুন করবে। অরূপ যখন কৌশিককে কাজ থেকে তাড়িয়ে দেয় তখনও জানতাম না ও এমন নৃশংস কাজ করতে পারে। তার মানে আপনি স্বীকার করছেন কৌশিক আপনার হাজবেন্ডকে খুন করেছে? ও নিজে আমাকে ফোন করে বলেছে, সে কল রেকর্ডিংও আমার কাছে আছে। চঞ্চলকে মারল কেন? অরূপের মৃত্যুর পরে কৌশিক আমাকে বলেছিল বিয়ে করতে হবে, দোকান বাড়ি সব ওর নামে করে দিতে হবে, না হলে ও পুলিশকে বলবে আমি ওকে দিয়ে অরূপকে খুন করিয়েছি। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। বাধ্য হয়ে দাদার হেল্প চাই, কিছু টাকা পয়সাও দিই। দাদা তখন কিছু গুন্ডা জোগাড় করে কৌশিককে মারও খাওয়ায়। সেই রাগ মেটাতেই ও দাদাকে মেরেছে। আপনার দাদাকে মেরেছে এই কথা কি কৌশিক আপনাকে বলেছে? হ্যাঁ, কৌশিক নিজে আমাকে বলেছে ও নাকি কাবাবে বিষ মিশিয়ে দিয়েছিল। তার মানে ফটিক বাবুরা ঠিকই ধরেছেন, রেস্টুরেন্টের ম্যানেজার হলো কৌশিক। কিছু মাস হলো ওই রেস্টুরেন্টে চাকরি পেয়েছে, দুদিন আগে তো সেটাও গেছে। একটা নেশাগ্রস্ত লোককে কে কাজে রাখবে বলুন? বাসু কি সাপের বিষের নেশা করতো? শুধু সাপের বিষের নেশা না, অনেক কিছু নেশা ছিল ওর। এত কিছু জানার পরেও ওর সাথে প্রেমের অভিনয় করার ইচ্ছে জাগলো কেন? যখন ওর সাথে আলাপ হয় তখন আমি ওর সম্বন্ধে কিচ্ছু জানতাম না। অরূপ আপনাকে বলেনি? বলেছিল, ভেবেছিলাম আমার সাথে কৌশিকের সম্পর্ক কাটাবার জন্য বলছে। শুনুন বাবলি, অরূপ আর মৌয়ের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না, ওরা দুজন বন্ধু ছিল। দেখুন, সন্দেহ কতগুলো জীবন নষ্ট করলো, অভিক, মৌ, রানী, আপনার, অরূপের, বলতে গেলে আপনাদের ফ্যামিলির সবার। অবশ্য ভুলের সূত্রপাত অপর্ণা দেবী অরূপের থেকে। মৌয়ের মনে সন্দেহের বীজ ঢুকিয়েছিলেন। এখন দেখুন। অপর্ণা দেবী কেঁদে ওঠে। এই সময় অজয়ের মোবাইলে ফোন আসে। অজয় ফোন ধরে বলে, হ্যাঁ বলুন অফিসার। স্যার, এখানে ছেলেটা নেই, ওকে নাকি দুদিন আগে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। একটু অপেক্ষা করুন, আমি আপনাকে ফোন করছি। অজয় ফোন ছেড়ে বাবলিকে বলে, কৌশিক এখন কোথায়? নিউ জলপাইগুড়ি স্টেশনে পাবেন, ও কলকাতা যাচ্ছে। আমাকেও নিয়ে যেতে চেয়েছিল। শেষ অবধি আমার সোনার গয়না টাকা পয়সা দেওয়ার পরে
আমাকে ছেড়ে যেতে রাজি হয়। স্টেশনে পাবেন না। এই বলে ফটিক তার মুঠো হাত খুলে দুভাগ করা একটা টিকিট জোড়া দিয়ে বলে, বাবলি আর কৌশিকের পদাতিকের টিকিট কাটা ছিল। যখন শুনেছে বাবলি তার সাথে যাবে না, তখন রাগে টিকিটখানা ছিঁড়ে সোফায় ফেলে গেছে। ওকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে খোঁজ করুন। অজয় আর দেরি করে না, বাবলির মোবাইল থেকে কৌশিকের ফটো নিয়ে শিলিগুড়ি এবং তার আশেপাশের পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয় এবং কয়েক মিনিটের মধ্যে পুলিশ শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কৌশিককে অ্যারেস্ট করে। পরের দিন সকালে ফটিক অজয়ের বাড়ির গার্ডেনের ফুলগুলো দেখছে এবং মোবাইলে ছবি তুলছে। এমন সময় অমিত আসে, ফটিককে বলে, বাবা, তোর আবার কবে থেকে ছবি তোলার শখ হলো? সুন্দর জিনিস দেখলে সবারই মনে আর ক্যামেরায় বন্দি করতে ইচ্ছে করে। সেটা অবশ্য ঠিক। ফটিক, কাল রাত থেকে আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। কি কথা? বাবলি যখন জানতে পেরেছিল অরূপ আর চঞ্চলকে কৌশিক খুন করেছে, তখন তো ওনার পুলিশকে জানানো উচিত ছিল। সেটা না করে বাবলি তার ছেলে এবং শাশুড়িকে আশ্রমে পাঠিয়ে দিয়ে ছেলেটাকে বাড়িতে আসার প্রশ্রয় দিল। বাবলি কোনোভাবে এই কেসের সাথে জড়িত না তো? বাবলি ফেসে গেছে। বাবলি নিজেও বুঝতে পারেনি ছেলেটা এতটা ডেঞ্জারাস। ও যখন কৌশিকের মুখে শুনল খুনগুলো ও করেছে, তখন বাবলির ইচ্ছে থাকলেও পুলিশে খবর দেওয়ার ক্ষমতা ছিল না। তবে নেক্সট টার্গেট ওর বাচ্চা হতো, আর সেদিন সেই ভয়েই ছেলেকে শাশুড়ির সাথে আশ্রমে পাঠিয়ে দিয়েছিল। তবু ওনার পুলিশকে জানানো উচিত ছিল। সে তো অবশ্যই। তুই যদি চাস খুনিকে আড়াল করার অপরাধে বাবলিকে গ্রেপ্তার করাতে পারিস। না, ছেড়ে দে। এমনি মহিলার অবস্থা খারাপ, প্রেমের অভিনয় করতে গিয়ে আসল প্রেমকে হারিয়ে বসে আছে। তাছাড়া বাচ্চাটারও অসুবিধে হবে। এমন সময় অজয় ঘুম থেকে উঠে আসে, দরজার সামনে দাঁড়িয়ে বলে, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। খুব রিল্যাক্স করে ঘুমোলেন মনে হচ্ছে। সেটা বলতে পারেন। একজন নির্দোষকে শাস্তি দিয়ে ফেলেছিলাম, এখন আসল দোষীকে ধরতে পেরে নিশ্চিন্ত বোধ করছি। কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়ে গেল। মৌ কেন কেবল তারখানা বাসুর হাতে ধরিয়েছিল? এ তো সোজা উত্তর। মৌ বাসুকে ফাঁসাতে চেয়েছিল। শুধু তাই নয়, এর পেছনে কারণ আছে। সেটা কি? অজয়বাবু, আপনি অভিকের প্রেমের গল্প শোনার পরে যখন দেখলেন অরূপ খুন হয়েছে, তখন সন্দেহটা শুধু অভিক, মৌ, চঞ্চল আর বাসুর ওপর ঘোরপাক খাওয়ালেন। খুনি যে অন্য কেউ হতে পারে সেটা একবার ভাববার চেষ্টা করলেন না? কি করে ভাববো? আমি তো জানতামই না বাবলির এমন একটা কাণ্ড আছে। আচ্ছা ফটিকবাবু, কৌশিক বাসুর জুতো পেল কি করে? তার মানে ও সেদিন বাবলিদের সাথে ছিল? গল্প এখানে শেষ হয়নি অজয়বাবু। খুন করেছে কৌশিক, এটা ঠিক, কিন্তু তার আগে আর একজন অরূপকে মারতে গেছিল। সে কে? বলবো, সবই জানতে পারবেন। ফটিক, তুই একবারও ভেবেছিস কৌশিক নেশা করার এত টাকা পেত কোথা থেকে? সব উত্তর আজ সন্ধ্যের মধ্যে পেয়ে যাবি, আর যদি না পাস আমি তো রইলাম। অজয়বাবু, আমি আর অমিত একটু ঘুরতে বের হব, বিকেলের মধ্যে ফিরে আসব। আপনি ততক্ষণে বাসুকে ছাড়াবার পেপারস রেডি করে ফেলুন। সেটা আমি থানায় গিয়ে করে নিচ্ছি, কিন্তু আপনারা যাবেন কোথায়? জঙ্গল উপভোগ করতে। কৌশিককে আদালতে তোলা হলে কোর্ট 4 দিনের পুলিশ কাস্টাডি দেয়। এই কথা ইন্সপেক্টর অজয় শিলিগুড়ি পুলিশ স্টেশন থেকে জানতে পারে। এও জানতে পারে কৌশিক নাকি জেরার মুখে বলেছে অরূপকে সে মারতে যাওয়ার আগে মাংকি টুপি দিয়ে মুখ ঢাকা এবং লং কোট পরা একটা লোক অরূপকে মারার চেষ্টা করেছিল। লোকটা চলে যাওয়ার পরে কৌশিক অরূপের সামনে গেলে দেখতে পায় অরূপ জীবিত। তখন কৌশিক ওখানে পড়ে থাকা সরু তার তুলে অরূপের গলায় জড়িয়ে মেরে ফেলে।
আর নিউজ চ্যানেলে কৌশিক ধরা পড়ার খবর পেয়ে অনেক মেয়ে এবং মহিলারা থানায় এসে লিখিত অভিযোগ করেছে। কৌশিক তাদের সাথে প্রেমের অভিনয় এবং ব্ল্যাকমেল করে অনেক টাকা পয়সা গয়নাগাটি হাতিয়েছে। আর সুখবরই, বাবলির থেকে নেওয়া 2 লাখ টাকা ক্যাশ ও সোনার গয়না সব কৌশিকের কাছ থেকে উদ্ধার হয়েছে। ফটিক ও অমিত জঙ্গল নদী ঘুরে ভাড়া করা গাড়ি চড়ে ফিরে আসছে। ফটিক ওর অভ্যেস মতন জানালার বাইরে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখছে। অমিত টাইম পাস করার জন্য মোবাইল ঘাঁটছিল। নিউজ দেখতে গিয়ে কৌশিকের খবর শোনে। এরপর ফটিককে বলে, ছেলেটা তো প্রচণ্ড ডেঞ্জারাস, এতগুলো মহিলাকে ফাঁদে ফেলেছে। সকালে জিজ্ঞাসা করছিলি না কৌশিক নেশা করার টাকা কোথায় পেত? উত্তর পেয়ে গেলি তো? পেলাম, কিন্তু তুই শুনলি কৌশিক নাকি দেখেছে একজন আগন্তুক ওর আগে অরূপকে মারার চেষ্টা করেছিল। জানি তো। জানিস মানে? সে কে? তুই আমার পার্টনার, তুই ভাব সে কে। অমিত চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পরে বলে ওঠে, শ্যামদা, কারণ শ্যামদাই অরূপকে ফলো করেছিল। ঠিক বলেছিস। এখন সন্ধ্যে 7টা। পুলিশের 2টো গাড়ি অভিকের বাড়ির সামনে দাঁড়িয়ে। একটাতে অজয় এবং ফটিকরা এসেছে, আর একটায় রঘুবীর ও 4 জন কনস্টেবল। রঘুবীর শ্যামের হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসে, সাথে কনস্টেবল এবং পিছে মৌ, অভিক এবং কাজের মহিলা কবিতা। বাইরে দাঁড়িয়েছিল অজয় ও ফটিকরা। অভিক অজয়কে বলে, আপনারা শ্যামদাকে নিয়ে যাচ্ছেন আপত্তি নেই, কিন্তু কোর্টে প্রমাণ করতে পারবেন তো যে শ্যামদাই অরূপকে খুন করেছে? শ্যামদা অরূপকে মারেনি, মারার চেষ্টা করেছিল, মানে অ্যাটেম্প টু মার্ডার। কিন্তু শ্যামদা যদি এখনও নিজের মুখে স্বীকার না করে, তবে আপনাকেও এই খুনের চেষ্টার জন্য পুলিশ গ্রেপ্তার করবে। প্লিজ স্যারকে গ্রেফতার করবেন না, আমি স্বীকার করছি যে আমি অরূপকে খুন করেছি। শ্যামদা, আপনি অরূপকে খুন করতে পারেননি। আপনি অরূপকে তাড়া করে ওর গলায় তার জড়িয়ে দম বন্ধ করার চেষ্টা করেছিলেন। ভেবেছিলেন অরূপ মরে গেছে, তাই আপনি ওখান থেকে চলে আসেন। আপনার মনে পড়ে মার্ডার করার কেবিল তার আপনি ওখানে ফেলে এসেছিলেন, আর এইটুকু সময়ের মধ্যে আসল খুনি কাজ সেরে ওখান থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, আমি ভুল করে তারটা ওখানে ফেলে এসেছিলাম, কারণ আমি জানতাম আমি অরূপকে মেরেছি। তাই পুলিশ যাতে প্রমাণ না পায় সেই জন্যেই তারটা আনতে গেছিলাম। সরি স্যার, আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি। আপনি অভিভাবককে সরি বললেন কেন? শ্যাম একজন এক্স আর্মি নিজের দেশকে ভালোবেসে অচেনা অজানা লোকেদের উপর গুলি চালায়, মেরে ফেলে। শ্যাম অভিবাবুকে ভালোবাসে, তার উপর কেউ অন্যায় করেছে শুনলে খারাপ তো লাগবেই। অভিবাবু, আমি আপনাকেও অরূপের মার্ডারের প্ল্যান করার অপরাধে অ্যারেস্ট করাতে পারতাম, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, আর শ্যাম আপনার এগেনস্টে কোনো কথা বলবে না। আর মৌ, আপনি নিজেও জানেন আপনি কি অপরাধ করেছেন। নিজের মুখে বলবেন না আপনাকে অ্যারেস্ট করতে হবে? না না, মৌ কিচ্ছু করেনি। মৌ যা করেছে সব আমি শিখিয়ে দিয়েছিল। এই সময় রঘুবীর অজয়কে বলে, স্যার, আপনার কথা মতন সিডিআর থেকে অভিক বাবু এবং মৌদেবীর কল রেকর্ড চেয়েছিলাম। যখন এখানে আসছিলাম ওরা আমার ইমেলে রেকর্ড লিস্ট পাঠিয়েছে, আপনি এখন দেখবেন? দেখে লাভ নেই। মৌকে অজয়বাবু অভিকের নাম্বার দেওয়ার অনেক আগে থেকেই ওদের মধ্যে কথাবার্তা হয়। মৌ অভিকবাবুর প্ল্যান মতন অজয়বাবুকে দেখাতে চেয়েছিল যে উনি নাম্বার দেওয়ার পরে তাদের কথাবার্তা শুরু হয়েছে। কি ঠিক বলছি তো? মৌ ওর হাজব্যান্ডের অত্যাচারে একদিন সেইবক ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করতে যাচ্ছিল, আর সেই দিন আমি দার্জিলিং থেকে কাজ সেরে ফিরছিলাম। সেদিন অভিক আমায় বাঁচায়, তারপর অভিক আমার থেকে সব শুনে বলে নিজে সুইসাইড না করে যারা আমাদের জীবন নষ্ট করেছে তাদের উপর বদলা নিতে।
তারপর থেকেই আমি প্ল্যান করতে থাকি। শ্যামদা যখন শোনে আমরা অরূপদের ওপর বদলা নিতে চাইছি, তখন সেও আমাদের সঙ্গী হয়। এরপর মৌ একদিন অরূপদেরকে ঘুরতে আসার নাম করে এখানেই নিয়ে আসে। আর যখন আমি অজয়বাবুর সাথে আড্ডা মারছিলাম, ঠিক সেই ফাঁকে শ্যামদা অরূপকে গাঁজার টোপ দিয়ে এক জায়গায় ডাকে। অরূপরা রিসোর্টে আসার পর থেকেই আমি ওদের ফলো করছিলাম। ইচ্ছে ছিল অরূপ আর বাসু দুটোকেই মারব, কিন্তু বাসু মাল খেয়ে টাল হয়েছিল। নেশায় ওর জুতো দুটো খুলে পাশের জমিতে ছুঁড়ে ফেলেছিল। আমি বাসুকে ফাঁসাবার ওই সুযোগ হাতছাড়া করলাম না। জুতো জোড়া তুলে নিয়ে এসে দেখলাম আমার পায়ে ফিট হয়ে যাচ্ছে। এরপর খবর পেলাম অরূপ গাঁজা খুঁজে বেড়াচ্ছে। ব্যাস, আমি অরূপকে গাঁজা আছে বলে ফোন করে ডেকে নিলাম। তারপরেরটা তো আপনারা সবই জানেন। মৌ কিছু বলবেন? জানি, আমি বলার পরে আপনারা আমাকে অ্যারেস্ট করবেন, তবুও বলছি মৌ কিচ্ছু করেনি, সব প্ল্যান আমার। তা মৌকে আপনি কি প্ল্যান দিয়েছিলেন? চঞ্চলের মধ্যে বিষ মেশানোর, তাই তো? মৌ এবং অভিক চুপ থাকে। আপনাদের সুখবর জানাই, মৌয়ের দেওয়া বিষে চঞ্চল মরেনি। মৌ অভিক অবাক হয়। অভিক জিজ্ঞাসা করে, তবে? ফুটবল খেলা নিশ্চয়ই দেখেছেন। একটা প্লেয়ার যখন দলের অপর প্লেয়ারকে বল পাস করতে যায়, তখন অন্য দলের কোনো প্লেয়ার এসে বল নিয়ে গোল করে দেয়। এখানেও তাই হয়েছে। আপনারা যখন বদলা নেবেন ভাবছেন, তখন অন্য একজন এসে তার বদলা নিয়ে নিয়েছে। অরূপ চঞ্চলের সাথে আর কার শত্রুতা ছিল? কৌশিকের। কৌশিক হলো অরূপের দোকানের কর্মচারী, আর বাবলি অরূপকে দেখাবার জন্য তার সাথে প্রেমের অভিনয় করতে গেছিল। বৌদি দাদাকে দেখাতে প্রেমের অভিনয় করেছিল, কিন্তু কেন? যার জন্য আপনাদের প্রেম বিচ্ছেদ হয়েছিল। ভুল বোঝাবুঝি, সন্দেহ। যাই হোক, দেখুন অভিকবাবু, আপনাদের দুজনকে অ্যারেস্ট করার মতন যথেষ্ট কারণ আছে। আপনি অরূপদের মারার প্ল্যান করেছেন, আর মৌ ওনার স্বামীকে বিষ খাইয়ে মারার প্ল্যান করেছেন, এবং মিথ্যা কথা বলে বাসুকে ফাঁসিয়েছে। কিন্তু ফটিকবাবুর রিকোয়েস্টে আপনাদের দুজনকে ছেড়ে দিচ্ছি। ফটিকবাবুর মনে হয়েছে এতদিন পর আপনারা দুজন এক হয়েছে, তাই আপনাদের আলাদা করা ঠিক হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফটিক বাবু। আপনি ফটিকের রিকোয়েস্ট রাখলেন, আমার একটা রিকোয়েস্ট রাখবেন না? বলুন, চেষ্টা করুন। যাদের জন্য শ্যামদা খুন করতে যাচ্ছিল, তাদেরই যখন আপনি ছেড়ে দিলেন, তখন শ্যামদাকেও ছেড়ে দিন। সে কি করে হয়? কেন হয় না? আপনার দরকার ছিল আসল আসামি, তা আপনি পেয়ে গেছেন। যে শুধু মারার চেষ্টা করেছিল, তাকে আপনি ছেড়ে দিতেই পারেন। কিন্তু এগুলো তো আইনত ঠিক না। তাছাড়া কৌশিক মানকি টুপি লং কোট পরা একটা লোককে দেখেছিল অরূপকে মারবার চেষ্টা করতে। শ্যামদা যদি স্বীকার না করে যে ওটা শ্যামদাই ছিল, তবে আপনি প্রমাণ করবেন কি করে? আর তাছাড়া কৌশিক যে সত্যি কথা বলছে, তার প্রমাণ কি? বুঝেছি, ঠিক আছে। রঘুবীর, শ্যামদাকে ছেড়ে দিন। ওকে স্যার। রঘুবীর শ্যামকে ছেড়ে দেয়। এরপর অজয়কে বলে, আমরা কি তবে চলে যাব স্যার? হ্যাঁ, আপনারা এগোন। চলুন। রঘুবীর কনস্টেবলদের নিয়ে চলে যায়। মৌ ফটিকদের উদ্দেশ্য করে বলে, আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না। যেদিন ফটিকবাবু রাগ করে চলে গেলেন, সেদিন থেকে আমরা খুব টেনশানে ছিলাম। ভেবেছিলাম আমরা বুঝি আবার বিচ্ছেদ হব। আমরা দুজন দু জায়গায় সারা জীবন জেলে বন্দি থেকে যাব। থ্যাংক ইউ আপনাদের। আজ আপনারা আমাদের সম্পর্কের নতুন জন্ম দিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। তার মানে আজ আপনাদের সম্পর্কের জন্মদিন। তবে সেদিনকে ডু খাওয়া দাওয়াটা আজ হয়ে যাক। নিশ্চয়ই। শ্যামদা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। চলো কবিতা। শ্যামদা কবিতাকে নিয়ে চলে যায়। অজয় বলে, আপনারা ব্যবস্থা করুন, আমি ততক্ষণে ইউনিফর্ম চেঞ্জ করে আসছি। আর আমরাও ফ্রেশ হয়ে আসি। কি বলিস ফটিক? হ্যাঁ, সেটাই ভালো। অজয় এবং ফটিকরা
গাড়িতে উঠে চলে যায়। অভিক ও মৌ দুজন দুজনের দিকে তাকায় এবং আবেগে ভালোবাসা নিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে। আপনারা এতক্ষণ শুনছিলেন সাপ সিঁড়ির রহস্যভেদ। গল্প পাঠিয়েছিলাম আমি সুশান্ত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তবে আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, যারা গল্প লেখেন এবং আমাদের সাথে যুক্ত হতে চান তারা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে।